মেহরিনের স্বপ্নরণ। মির্জা সূচনা। পর্ব 41 থেকে 45। সকাল 11টা। মেহরিন বিছানায় শুয়ে আছে। জ্বর এসেছে, সঙ্গে ঠান্ডা আর শরীর ব্যথা তো আছেই। মেহরিন নাক টানছে আর রাজকে গালি দিচ্ছে। রাজ এক কোণে দাঁড়িয়ে সব গালি হজম করে হেসে যাচ্ছে। মেহরিন বিরক্ত হয়ে বলে, কি পরিমাণ নির্লজ্জ মানুষ হলে গালি শুনে ও হেসে যাচ্ছে। এই আপনি আমার চোখের সামনে থেকে জানতো, বিরক্ত লাগছে আমার। একদম সহ্য হচ্ছে না আপনাকে। রাজ হাসি বলে, বউ ও বউ। মেহরিন এক ধমক দিয়ে বলে, কি হইছে হে? এত প্রেম আমার ভালো লাগে না। যান এখনই সামনে থেকে। রাজ তখন একটু থেমে বলে, আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কিন্তু আগে এই স্যুপটা খাও, ওষুধ খেতে হবে তো, ওষুধ না খেলে তো ব্যথা আর জ্বরও কমবে না। মেহরিন আরেক ধাপ রেগে উঠে। হাতের কাছে থাকা বালিশ, পায়ের কাছে থাকা চুড়ি, সব রাজকে ছুঁড়ে মারে। একদম আমার মেজাজ খারাপ করবেন না। অসভ্য লোক। নিজেই ব্যথা দিয়ে আবার ওষুধ খাওয়াতে আসছেন। যান, আপনি আর আমার সামনে আসবেন না। রাজ চোখ ছোট করে বলে, বউ তোমার কাছে না গেলে বাচ্চার বাপ হব কেমনে? মেহরিন বলে, নিকুচি করছে আপনার বাপ হওয়া। আপনার এত অত্যাচার সহ্য করব না আমি। প্রয়োজনে সুপার মার্কেট থাইকা বাচ্চা কিনে এনে বাচ্চার বাপ হন। আমারে রেহাই দিন। রাজ হেসে বলে, সুপার শপে আজকাল বাচ্চাও বিক্রি করে জানতাম না তো। কবে থেকে তারা বাচ্চা সাপ্লাই দেওয়া শুরু করলো বলো তো? আর আমি কোন দুঃখে বাচ্চা সুপার শপ থেকে আনবো, যেখানে আমি নিজেই ডজন ডজন বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখি। তুমি চাইলে আমি প্রতি বছর বছর বাচ্চা দিতে পারবো। তুমি না জেনে আমার পুরুষতে আঙ্গুল তুলতে পারো না বউ। আমি হলাম সেই বীর পুরুষ যে একদিনে 2 বার বাসর করার ক্ষমতা রাখি। এই কথায় মেহরিন থতমত খেয়ে যায়। রাগে দুঃখে হুঁশ নেয়, কি বলতে যে কি বলে ফেলেছে তাও হার মানে না। আপনি জানতো, এখন থেকে আমার মাথা না খাইয়ে বের হন। রাজ ধীরে ধীরে এসে মেহরিনকে কোলে তুলে নেয়। মেহরিন রাগী চোখে তাকিয়ে বলে, দেখেন, আমার সত্যিই ব্যথা কমে নাই। এখন যদি কিছু করেন, আমি কিন্তু সত্যি হাত চালাবো বলে দিলাম। রাজ হেসে বলে, কিছু করব না প্রমিস। তুমি শুধু খেয়ে নাও। রাজ নিজের হাতে যত্ন করে খাওয়ায় মেহরিনকে। ওষুধ খাইয়ে দেয়। তারপর শুয়ে দেয়। নিজেও এসে পাশে শুয়ে পড়ে। মেহরিনকে জড়িয়ে ধরে। সিঙ্গাপুর, দুপুর 1টা। মেহের রেডি হচ্ছে। উদ্দেশ্য, হৃদের সাথে দেখা করা। গতকাল সন্ধ্যায় দেখা হওয়ার কথা ছিল, কিন্তু অফিসের কাজ শেষ হতে হতে গভীর রাত হয়ে গিয়েছিল। তাই আর দেখা করা হয়ে ওঠেনি। আজ রাত 8টায় মেহেরের বাংলাদেশ ফ্লাইট, তাই আজ মেহের দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়টা কাটাবে হৃদের সঙ্গে। মনটা ভালো, তাই গান গাইতে গাইতে রেডি হচ্ছে মেহের। ঠিক তখনই হঠাৎ যেন ছাড় মতো পেছনে এসে দাঁড়ায় হৃদ। মেহের হেসে ফেলে। সে জানে, এই যে মনে মনে হৃদকে ভাবছে, এই কল্পনা, এই অনুভূতি ওর জীবনের বাস্তব হয়ে গেছে। সে হাত ঘুরিয়ে বলে, এই যে গম্ভীর মুখ, আপনি আমাকে অনেক জ্বালাচ্ছেন জানেন তো। আমার মন মাথা সবখানে শুধু আপনিই ঘুরছেন। আমি চোখ খুলি, আপনি, চোখ বন্ধ করি, আপনি। বলুন তো, কি করি এখন? হৃদ একটু হেসে ফেলে। মেহের তখন বলে, মন আর মস্তিষ্কে যখন আপনি গেঁথে গেছেন, তখন জীবনেও খুঁটি গেড়ে বসুন না, মশাই। হালকা হাস্যরসে ভরা মুহূর্তটাও যেন আজ একটু ভারী। কারণ আজ রাতে মেহের চলে যাবে। মেহের তার বাইক নিয়ে বেরিয়ে যায়। লেকের পাড়ে একটা ব্রাঞ্চে বসে আছে রাজ। মেহের চলে যাবে বলে কেমন যেন মনটা খালি খালি লাগছে। জানে না কেন, এই কদিনেই কেন এমন টান তৈরি হয়ে গেল। মেহরিনকে ছেড়ে আসার সময় ও তো এমনটা অনুভব হয়নি, কিন্তু এবার যেন একটু বেশিই লাগছে। ঠিক তখনই মেহের আসে। হাসি মুখে এসে পাশে বসে। কিন্তু হৃদের মনটা কোথায় যেন হারিয়ে গেছে। মেহের একটা ধাক্কা দিয়ে বলে, এই যে মিস্টার, এমন কেবলা কান্তের মতো বসে আছেন কেন? হৃদ চমকে উঠে তাকায়। আর তখনই সমস্ত বিষণ্ণতা যেন উবে যায়। এতক্ষণের অস্থিরতা খারাপ লাগে যেন মুহূর্তেই পালিয়ে যায়। হৃদ ঘড়ি দেখে বলে, ম্যাম, আপনি তো আমাকে অপেক্ষার সাগরে বসিয়ে দিয়েছিলেন। মেহের একটু হেসে বলে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ইচ্ছে করে লেট করিনি। একটু বেশি দেরি করে ফেলেছি, বুঝি। হৃদ দুদিকে মাথা নাড়ে। কিছু অপেক্ষা দীর্ঘ হলেও তার ভেতরে অন্যরকম অনুভূতি মিশে থাকে। অনুভূতি মেশানো সেই অপেক্ষা তখন বিরক্তিকর নয়, মধুময় হয়ে ওঠে। মেহের আবার হেসে ফেলে, বাহ, আপনি তো একেবারে প্রেমিক পুরুষদের মতো কথা বলছেন। হৃদ চুপ করে থাকে, কিন্তু চোখ দুটো ততক্ষণে অনেক কিছু বলে ফেলে। কিছুক্ষণ ওরা আড্ডা দেয়, হাসাহাসি করে। হৃদের মুখে তখনও হালকা হাসি খেলা করছিল। কিন্তু হঠাৎ করেই সেই হাসিমাখা মুখটা মলিন হয়ে গেল।
সে মেহেরের চোখের দিকে তাকিয়ে ধীরে বলে উঠল, কখন যাচ্ছ? এতক্ষণ ধরে হাসতে থাকা মেহেরের মুখ থেকেও যেন হাসিটা মুছে যায় মুহূর্তেই। হৃদের কথায় যেন ভালোবাসার এক সূক্ষ্ম ছোঁয়া পায় মেহের। মনের ভেতরে বলে ওঠে, আমি যদি আপনার চোখের আড়াল হই, আপনি কি আমার বিরহে পড়বেন? আপনার বুকের বা পাশে কি আমার জন্য চিনচিনে ব্যথা করবে? আপনি কি আমার শূন্যতা অনুভব করবেন? তাহলে একবার মুখ ফুটে বলুন না, মেহের, তুমি যেও। বিশ্বাস করুন, আমি রয়ে যাব শুধু তোমার পাশে। কিন্তু মুখে বলে, আত্মায়। হৃদ শুধু ছোট্ট করে বলে, ওহ। তবে মনের ভেতর কাঁপন চলে। তোমার বিরহ যে আমাকে খুব পোড়াবে, নীলয়না। তোমার ওই নীল চোখে যে আমি আমার মরণ দেখেছি। সেই চোখে চোখ পড়ার পর থেকে আর ভুলতে পারছি না সেই নীল রাঙা চোখ, হারিয়ে গেছি একেবারে ওই নীল চোখে। এই অল্প কিছু দিনের পরিচয়ে একজন মানুষ আবার আমার হৃদয়ে কিভাবে বাসা বাঁধল, তা কেমন করে বোঝাবো? মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর জোর করে মুখে হাসি এনে বলে, চলুন না, একটু হাঁটি। হৃদ তাকায় মেহেরের দিকে। দুজনের দৃষ্টি মিলে যায়। মেহের পারে না ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে। হৃদের চোখে তাকালেই মনে হয় সেই চোখ যেন অনেক কিছু বলে দেয়, যা হৃদ মুখে বলতে পারে না। আবার অনেক কিছু পড়ে ফেলতে জানে যা মেহের বলতে চায় না। মেহের ধীরে বলে, এভাবে তাকাবেন না। হৃদ হেসে জিজ্ঞেস করে, কেন? মেহেরের উত্তর, সব কেনর উত্তর হয় না। হৃদ আবার হাসে। আর মনে মনে বলে, তার মানে তুমিও আটকে গেছো আমার চোখে। মেহের উঠে দাঁড়ায়। হৃদও উঠে দাঁড়ায়। দুজন পাশাপাশি হাঁটতে থাকে। তাদের আশেপাশে অনেক কাপেল, কেউ কারো হাত ধরে হাঁটছে, কেউ বা কারো কাঁধে মাথা রেখে বসে আছে। সবাই যার যার ভালোবাসায় ব্যস্ত। মেহের আশেপাশে তাকিয়ে দেখছে আর হাঁটছে। হঠাৎ হৃদ বলে ওঠে, আপনার হাতটা ধরার অনুমতি কি আমাকে দেওয়া যায়, ম্যাডাম? মেহেরের পা দুটো থেমে যায়। বুক ধুকপুক করছে। এই সামান্য কথাতেই যে হৃদস্পন্দন এত বেড়ে যেতে পারে তা জানা ছিল না মেহেরের। এই সামান্য কথাতেই যেন শরীরে এক ধরনের কাঁপুনি সৃষ্টি হচ্ছে। মেহের হৃদের দিকে ঘুরে বলে, দেওয়া যায়, যদি এই হাত কখনো না ছাড়েন। হৃদ হাসে, মাথা নেড়ে বলে, যথা আজ্ঞা, মহারানী। মেহের হেসে ফেলে। হৃদ এগিয়ে হাত বাড়ায়। মেহের নিজের হাত দেয়। হৃদ খুব শক্ত করে ধরে সেই হাত। মেহের হেসে বলে, আমি সারা জীবনের জন্য হাত ধরতে বলেছি, আমার দেহ থেকে হাত আলাদা করতে বলিনি। হৃদ হাসে। প্রথম হাত ধরা যেন সারা জীবন মনে থাকে, তাই একটু গভীরভাবেই ছুঁয়ে দিলাম, যেন সে ছোঁয়া কখনো মুছে না যায়। মেহের হেসে ফেলে। পুরো দুপুর আর বিকেল দুজনে একসাথে কাটায়। সন্ধ্যা 7:30 বাজে। মেহের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে এয়ারপোর্টে। সাথে আছে জেরি, প্রিয় বান্ধবী, যাকে বিদায় জানাতে এসেছে। মেহেরের চোখ আশেপাশে ঘুরছে, চোখ দুটো কাউকে খুঁজে বেড়াচ্ছে। জেরি হয়তো বুঝতে পারে মেহেরের মনের অবস্থা। সে বলে, বেবি, আসবে না হয়তো, আসলে এতক্ষণে চলে আসতো। মেহের মাথা নাড়ে। ঠিক তখনই মাইকে ঘোষণা হয় ভিতরে ঢোকার জন্য। মেহের জেরিকে জড়িয়ে ধরে বলে, আসছি বেবি, খুব তাড়াতাড়ি দেখা হবে। জেরি বলে, ইয়েস, বেবি। আরও একবার পাশে পাশে চোখ ঘুরিয়ে মেহের ভিতরে ঢুকে যায়। মেহের নিজের সিটের পাশে এগিয়ে যায়। দেখে পাশে একটা ছেলে বসে আছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রেখেছে বই দিয়ে। বই পড়ছে হয়তো। মেহের কিছু বলে না, চুপচাপ বসে পড়ে। মনটা খারাপ। হৃদ আসেনি। আজ এতটা সময় একসাথে কাটানোর পরও বিদায় জানাতে এল না। মেহের বুঝে ফেলেছে হৃদের মনেও কিছু আছে মেহেরের জন্য। তাই তো মনে মনে ভীষণ আশা করছিল আজকের এই বিদায়ের মুহূর্তে হৃদ আসবেই। কিন্তু সে এলো না। মনটা চুপচাপ হাহাকার করছে। কেন এলো না সে? তখনই পাশের ছেলেটা বলে ওঠে, হ্যালো ম্যাডাম, কাউকে খুঁজছেন বুঝি? মেহের তড়াক করে পাশ ফিরেই। হৃদকে দেখে অবাক হয়ে যায়। খুশি হয়ে কিছু বলতে যাবে, তারপর আবার ভাবতে থাকে, না না, এ নিশ্চয়ই কল্পনা। নিজেকেই আস্তে করে বলে ওঠে, জানতো, এখান থেকে সবসময় শুধু আমাকেই জ্বালাতন করা। আমি খুব রাগে আছি আপনার ওপর, বেয়াদব, শয়তান লোক। একটু দেখা করতে এলে কি হতো? হ্যাঁ। তখন পাশে থাকা হৃদ বলে, দেখা করে কি হবে? আপনার পথ চলার সাথেই তো হয়ে এসেছি ম্যাডাম। মেহের রেগে যায়। চুপ। কল্পনায় এসে আবার বাড়াবাড়ি করছেন। হৃদ হেসে বলে, সারাক্ষণ আমায় কল্পনায় ভাবেন বুঝি ম্যাডাম? মেহের বলে, আমার মাথা খাওয়া বন্ধ করুন তো, আর যান এখান থেকে। হৃদ বলে, কোথায় যাব আপনাকে ছেড়ে? আপনাকে ছাড়া যে থাকতে পারবো না, তাই তো চলে এলাম। মেহের বলে, এখন কিন্তু বেশি হচ্ছে। হৃদ বলে,
হলে ক্ষতি কি? মেহের মুখ বাঁকিয়ে বলে। দেখা দিলেন না বিদায় বেলায়, এখন কল্পনায় আমার মাথায় চেকে বসেছেন। উফ আল্লাহ, এই পুরুষটাকে আমার মাথা থেকে নামিয়ে দাও। হৃদ ভ্রু কুঁচকে বলে। তাহলে কি এখন অন্য কাউকে চাইছো নাকি? মেহের বলে। উফ, তা কখন বললাম? আপনি এখন জানতো। হৃদ হেসে বলে। এখন তো কখনো যাব না। একবার ধরেছি মানে সারা জীবন থাকবো। মেহের পাশ ফিরে চোখ বন্ধ করে নিজেকেই গালাগাল করে। মেহের, আর বকবক করিস না। কেউ যদি জানতে পারে তুই কল্পনায় এক ছেলের সঙ্গে এমন বকবক করিস, সবাই তোকে পাগল ভাববে। হৃদের এই কথা শুনে হেসে বলে। এতটাই ভাবো আমায় নিয়ে যে সারাক্ষণ মন মস্তিষ্কে আমিই থাকি। মেহের এবার রাগে হৃদকে গলা চেপে ধরে বলে। আর কল্পনায় হেসে জ্বালালে কিন্তু একদম মেরে দেব বলে দিলাম। হৃদ মেহেরের কপালে একটা টোকা দিয়ে বলে। আমি কল্পনা না, ম্যাডাম। বাস্তবে আপনার সামনে। মেহের বোকার মতো তাকিয়ে থাকে। কিছুক্ষণ বোঝার পর যখন বুঝতে পারে এটা কল্পনা নয়, সত্যি, তখন চোখ বড় বড় করে বলে। আপনি সরি। সরি। আমি ভাবছিলাম কল্পনা। হৃদ বলে। এখন গলাটা ছাড়ো, তা না হলে আর জীবনের সরাসরি দেখতে পাবে না। কল্পনাতেই আসতে হবে। মেহের বলে। ওহে হে, এটা বলে হাত সরিয়ে নেয়, আর বোকা বোকা হেসে হৃদের দিকে তাকায়। তারপর অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে বলে। মেহের রে, তুই এটা কি করলি রে? উফ, আমি মনে হয় পাগল হয়ে যাব, একদম পাগল হয়ে যাব। অবশ্য হব কি, আমি তো পাগল হয়ে গেছি। ওদিকে হৃদ হেসে হেসে শেষ মেহেরের কাণ্ড দেখে। মেহের লজ্জা পাচ্ছে নিজের কাণ্ডে। হৃদ বলে। থাক, আর নিজেকে গালাগাল করো না। আমি বুঝতে পারছি তো। মেহের বলে। আপনি খুব খারাপ জানেন তো। আগে কেন বললেন না যে আপনি যাবেন? হৃদ হেসে বলে। সারপ্রাইজ দিব বলে বলিনি, ম্যাডাম। মেহের মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে থাকে। হৃদ বুঝতে পারে মেহের অভিমান করেছে। তাই বলে। আমি দুঃখিত, ম্যাডাম। আমার বলা উচিত ছিল। কিন্তু এখন মনে হচ্ছে না বলেই ভালো করেছি। অন্তত এটা তো জানলাম আমি যে আপনার কল্পনাতেও বিচরণ করি। মেহের হৃদকে একটা থাপ্পড় দিয়ে বলে। আপনি কথা বলবেন না আমার সাথে? হৃদ গালে হাত দিয়ে বসে থাকে। সারাদিন ঘুমিয়েই কেটে গেছে মেহরিন আর রাজের। সন্ধ্যায় ঘুম ভাঙে মেহরিনের। জ্বর আর গা ব্যথা অনেকটাই এখন নেয়। সে এখন ব্যালকনিতে বসে আছে, হাতে কফির মগ। রাজ তখন রুমে নেই। মেহরিন চুমুক দিচ্ছে কফিতে, আর প্রকৃতির নীরবতা উপভোগ করছে। রাজ এসে দেখে মেহরিন একা বসে আছে। কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মেহরিন রাজের দিকে তাকিয়ে মুচকি হাসে, মাথা তার বুকে রেখে বলে। পরিবেশটা সুন্দর তাই না? রাজ মৃদু হেসে বলে। তুমি আমার পাশে থাকলে আমার কাছে সব পরিবেশই সুন্দর। মেহরিন হেসে ফেলে। রাজ ওর হাত থেকে কফির মগ নিয়ে নিজেই খায়। মেহরিন বলে। ঘুরতে যাব, চলুন। রাজ নরম স্বরে বলে। না, তোমার শরীর এখনো ভালো না। কাল যাব, আজ না। মেহরিন মুখে বিরক্তি নিয়ে বলে। না, আজই যাব। আর এখনই। রাজ বলে। আচ্ছা, রেডি হয়ে নাও তবে। আর কথা নয়। মেহরিন চটপট উঠে পড়ে। রাজ তাকিয়ে অবাক। রেডি হতে বলেছি বলেই কি আমাকে ফেলে চলে যাবে? 5 মিনিট পর রেডি হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? নাকি ট্রেন ছুটে যাবে? মেহরিন হেসে বলে। মুড চেঞ্জ হয়ে যেতে পারে তো। রাজও হেসে বলে। তা ঠিক। তোমার মুড তো আবার মিনিটে মিনিটে চেঞ্জ হয়। মেহরিন রেগে এসে বলে। কি বললেন আপনি? রাজ 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে। কিছু না, কিছু না। মেহরিন চোখ পাকিয়ে চলে যায়। দুজনেই ম্যাচিং ড্রেস পরেছে। মেহরিন পরেছে কালো টি শার্ট, তার উপর ব্লেজার, কালো প্যান্ট। রাজও একদম একই। দুজনেই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ক্ষুধায় কাবু হয়ে একটা রেস্টুরেন্টে যায়। সারাদিন কিছু না খাওয়ায় দুজনেই খুব ক্ষুধার্ত। মেহরিন খেতে খেতে একটানা বকবক করে যাচ্ছে, আর রাজ মন দিয়ে সেই বকবক শুনছে। এর মাঝে রাজের প্রায় 100টা ফোন এসেছে। কিন্তু তার কাছে এখন তার বউয়ের আজাইরা বকবক তাই বেশি গুরুত্বপূর্ণ। তাই ফোন অফ করেই দিয়েছে। খাওয়া শেষে রিসোর্টের দিকে রওনা। মেহরিন কিছুটা হেঁটে বলে। আমি আর পারছি না, আমাকে কোলে নিন। রাজ ভ্রু কুঁচকে বলে। তুমি কোথায় কোথায় কোলে উঠতে চাও বলো তো? তুমি কি বাচ্চা? মেহরিন বলে। কোলে নেবেন, নাকি আমি গিয়ে অন্য কোনো ভদ্রলোকের কোলে উঠব? রাজ মেহরিনকে কোলে তুলে নিয়ে বলে। আমার বউকে আমি কোলে নেব, অন্য কেউ কোলে নিবে তো দূরের কথা, চোখ তুলে তাকালেও আমি রাজ শিকদার সেই চোখ উপরে ফেলবো, মনে রেখো। মেহরিন হেসে বলে। সিংসোটে। রাজ মেহরিনের নাকে নাক ঘষে বলে। হ্যাঁ, আমি সিংসোটে। সরম সিংসোটে, উচ্চ লেভেলের সিংসোটে।
মেহরিন হাহা করে হেসে ওঠে, রাজও হেসে ফেলে। রাজ একটা গান ধরে। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না, পড়ছে কেন বিনা মেঘে বাজ। দা লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না। ও মন বোঝে না বোঝে না বোঝে না, না বোঝে না বোঝে না, না বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনে, গর্ববৃতে খুশির ইটের সঙ্গী হবি আয়। কলের পারে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই। সে ভাবনারা চোখ খোলে না। ও হো মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। রোজ বিকেলে আতর ফেলে তোকে সাজাবি, মেলায় যাব রিকশায় চড়ে বসবি পাশে তুই। বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। তবু স্বপ্নেরা মুখ তোলে না। ও হো মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না, পড়ছে কেন বিনা মেঘে বাজ। পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না। ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না, এ মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না। গাইতে গাইতে ওরা রিসোর্টের কাছাকাছি চলে আসে। রিসোর্টের সামনে এসে মেহরিন বলে, আমাকে নামিয়ে দিন। রাজ বলে, না থাক। মেহরিন হেসে হঠাৎ পেছনে তাকিয়ে কয়েকজনকে একসাথে আসতে দেখে। মেহরিনের মস্তিষ্ক কিছু একটা ইঙ্গিত দেয়। সে রাজের গলায় চুলে পড়ে একটু নেকামি করে বলে, হাববি। রাজ হেসে বলে, হুমুম হাবিবি। মেহরিন চোখ গোল করে বলে, আমাদের প্রেমটা যেন কারো সহ্যই হয় না। ঢাকায় ফিরে তার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতেই হবে, তার এত চুলকানি কেন, আর কোন ব্র্যান্ডের মলম লাগালে চুলকানি কমবে। রাজ তখনই বুঝে ফেলে মেহরিন কার ইঙ্গিত করছে। সে হাসতে হাসতে বলে, আর ইউ রেডি হাবিবি। মেহরিন হাসে, ইয়েস হাববি। রাজ সঙ্গে সঙ্গে মেহরিনকে নামিয়ে দেয়। এদিকে লোকগুলোকে একেবারেই কাছাকাছি চলে এসেছে। তাদের মধ্যে একজন একটু কটাক্ষের স্বরে বলে ওঠে, রাত দুপুরে রং করে বেড়াচ্ছ কপত কপতি। রাজ হেসে বলে, না ভাই, হানিমুনে এসেছি তো, প্রসেসিং এ আছি, একসাথে দুটো বাচ্চার বাপ হতে পারি কি না দেখি। লোকগুলোকে রাজের খোলা মেলা কথায় হকচকিয়ে যায়, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। মেহরিন রাজের বাহুতে থাপ্পড় মেরে বলে, ছি অসভ্য। রাজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আচ্ছা ভাই, আপনারাই বলেন, বউয়ের সামনে যদি ভদ্র সভ্য আর শুদ্ধ পুরুষ থাকি, তাহলে জীবনে বাবা হতে পারবো। ওই লোকগুলোর মধ্যে একটা ছেলে বলে, হ্যাঁ হ্যাঁ তাই তো। রাজ তখন বলে, দেখলে তো বউরাও এটা মানে, শুধু তুমি বুঝতে চাও না। মেহরিন মুখ বাঁকায়। রাজ আবার ওদের দিকে ফিরে বলে, এখন আপনারা বলেন, আপনাদের আগমনের কারণটা শুনে একটু ধন্য হয়। একজন বলে, তোমাদের জনকে মেরে বালিচাপা দিতে এসেছি। এই কথা শুনে মেহরিন এক ঝটকায় সেই ছেলের গালে এক থাপ্পড় বসিয়ে দেয়। নতুন জামা পরেছি আজ, আর তুই বলিস বালিচাপা দিবি? ময়লা লাগবে না জামা কাপড়ে? জানিস জামা কাপড় কাচতে কত হ্যাপা? ছেলেটা গালে হাত দিয়ে বলে, সরি আপা, তবে আমি জানি কাপড় ধোয়া কত কষ্টের। আমি তো বাড়িতে আমার বউয়ের কাপড়ও ধুই। মেহরিন অবাক হয়ে বলে, কি বললি? রাজ হেসে বলে, ভাই, তুইও তোর বউকে ভয় পাস? আয় ভাই বুকে আয়। ছেলেটা রাজকে জড়িয়ে ধরে। মেহরিন নাক মুখ কুচকে বলে, যত সব আদি খেতা। ততক্ষণে তাদের দলের বসক সামনে এগিয়ে এসে বলে, এই তুই কি করছিস বলদ? মারতে এসেছি, আর তুই ওদের সাথে খাতির করছিস? বলে মেহরিনের দিকে হাত বাড়িয়ে মেরতে আসে। মেহরিন সাথে সাথেই তার হাত মুছে ধরে করা স্বরে বলে, হারামজাদা, এত বড় সাহস! চতুর্দিকে থাকা সাথের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওদের বস গর্জে উঠে বলে, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওদের! একসাথে সবাই চাপিয়ে পড়ে রাজের। রাজ সবার সঙ্গে লড়ছে, আর মেহরিন তখন সেই লোকটার হাত মুছে এমনভাবে ঘাড়ে মারে যে সে অজ্ঞান হয়ে যায়। মেহরিন তাড়াতাড়ি পাশের একটা লাঠি নিয়ে রাজের পাশে দাঁড়ায়। দুজনে মিলে এমন মারধর শুরু করে যে প্রতিপক্ষের অবস্থা কাহিল। যে ছেলেটাকে রাজি জড়িয়ে ধরেছিল সেই ছেলেটাকে রাজ ধরে খুশি মারতে নেয়। সে বলে ওঠে, ভাই, মুখে মাইরেন না, বউ দেখলে খুব মারবে। রাজ হেসে বলে, তুই তো আমার মুডটাই নষ্ট করে দিলি বেটা। যা চলে যা। ছেলেটা গুটি গুটি হেঁটে চলে যাবার আগে বলে, ভাই, আবারে কি দেইখা বিয়ে করছেন না মানে? এতগুলো বেড়া মানুষকে কেমনে মারলো বাবা গো? তারপর একটু থেমে আসতে বলে, আপনাকেও মারে, তাই না? রাজ মাথা নেড়ে বলে, না, মারে না।
শুধু বেশির রাগ উঠলে ঘর থেকে বের করে দেয়। ছেলেটা হা করে তাকিয়ে থাকে। মেহরিন তখন বলে, এই তোর বউয়ের নাম্বার দে তো, কল দিয়ে বিচার দিব। ছেলেটা কাদো কাদো মুখ করে বলে, না আপা এমন কইরেন না, তাহলে আমাকে আজ আর বাড়িতে ঢুকতে দেবে না। ও অনেক মারে, এই হতভাগাকে গৃহচ্যুত করবেন না আপা, বলে সে দৌড়ে পালায়। রাজ আর মেহরিন হেসে হেসে রিসোর্টের ভেতরে চলে যায়। রাতের আকাশে হালকা চাঁদের আলো, আর সেই আলোয় একজোড়া মুখ হাসতে হাসতে হারিয়ে যায়। নীল চোখের রং, আকাশের মতো বিশাল মায়া। অয়না, অয়ন, অয়না মানে ঘর, আশ্রয়, হৃদয়ের গোপন কোণ। একসাথে নীলয়না মানে, যার চোখে আমার ঘর, যার নীল দু চোখেই আমি আশ্রয় খুঁজি। মেহের আর হৃদ বাংলাদেশ পৌঁছেছে, তবে গোটা পথে একটাও কথা হয়নি তাদের মধ্যে। হৃদ ভেবেছে হয়তো অভিমানেই কথা বলছেন না মেহের। সে চেষ্টা করেছে, খুব চেষ্টা, কিন্তু মেহের কিছুই বলেনি। কিন্তু মেহের কি সত্যি অভিমান করেছে? না, তার অভিমান না, তার লজ্জা। এত কাণ্ড ঘটানোর পর কিভাবে কথা বলবে সে? এয়ারপোর্ট থেকে বেরিয়ে হৃদ বলে, চলো, তোমায় মির্জা বাড়ি পৌঁছে দিই। মেহের মাথা নাড়ে, না, আমি ক্যাব বুক করেছি। হৃদ আর কিছু বলে না, কিন্তু মেহেরকে একাও ছাড়ে না, চুপি চুপি তার পেছনে পেছনে চলে গেট পর্যন্ত। মেহের যখন বাড়ির গেটে ঢুকে যায়, তখন হৃদ চলে যায় রাকিবের বাড়ি। নিজের বাড়ি সে যায়নি, হয়তো যাবেও না। সেই বাড়ি আর বাবা, এই দুজনের প্রতি এখন গাজালা রাগ আর ঘৃণা জমে আছে তার মনে। অন্যদিকে মেহের কাউকেই জানায়নি যে সে আজ আসবে। রাত তখন 3টা, সবার ঘুম গভীর। মেহের ফোনে করে মাহিরকে, দরজা খোল। মাহির প্রথমে বিশ্বাসই করতে চায় না। তুই আজ আসবি বললি না তো? জবাবে জোরে ধমক খায়। তুই দরজা খুলবি না আমি দরজা ভেঙে ঢুকব? দরজা খোলার পর মাহির অবাক হয়ে বোনকে জড়িয়ে ধরে, তুই বললে না কেন? আমি নিতে যেতাম তো। মেহের হাসে, বলে দিলে সারপ্রাইজ থাকতো না রে পাগলা। মাহির হাসে, দাঁড়া আমি সবাইকে ডেকে আনছি, তোকে দেখে সবাই একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে। আবল তাবল বকিস না, কারো ঘুম ভাঙাবি না, যা তুই শুয়ে পড়। আমি আজ মেহরিনের ঘরেই থাকি, ওর ঘর তো খালি না। মাহির মাথা নাড়ে, তারপর চুপচাপ মেহেরের লাগেজটা নিয়ে চলে যায় মেহরিনের ঘরে। অনেক দিন পর নিজের দেশে নিজের বাড়ি ফিরেছে মেহের। মনটা ভারী আনন্দে ভরে ওঠে। এখন কাউকে বিরক্ত করতে চায় না সে। সকালে সবাইকে চমকে দেবে সে। মাহি চলে যেতেই ফ্রেশ হয়ে আসে মেহের, আর তারপর চুপচাপ শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই মনে পড়ে যায় ফ্লাইটের পুরো যাত্রাটা। হাসে সে, নিজের বুকের গভীরে লুকানো আবেগগুলো স্পর্শ করে যায় সে একে একে। আর মনে হয় নিজের বোকামিগুলো। হৃদ, তাকে নিয়েই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে, ঠিক টেরও পায় না। ড্যাশ ড্যাশ ড্যাশ। ওদিকে হৃদ বসে আছে রাকিবের সাথে। রাকিব বলে, তুই অন্তত আমাদের তো বলতে পারতিস, হুট করে দেশ ছেড়ে চলে গেলি। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে বলে, ভাগিস গিয়েছিলাম, না গেলে হয়তো একাকিত্বের জোয়ারে ডুবে মরতাম। রাকিব একটু বিরক্ত হয়ে বলে, মানে? হৃদ হালকা হেসে বলে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, দোস্ত। রাকিব মুখ কুঁচকে বলে, ঝেড়ে কাজ তো বাপ, আবার কোন আকাম করেছিস? হৃদ বলে, আমার জীবনে আবার বসন্ত এসেছে। রাকিব মাথায় হাত দিয়ে বলে, আবার কার প্রেমিকার প্রেমে পড়লি মামা? হৃদ গম্ভীর গলায় বলে, নিলয়না। রাকিব নাটকে ভঙ্গিতে বলে, ওহ, নিলয়না নামটা একটু টেনে টেনে বলে। হৃদ ঘুমিয়ে পড়ার ভান করে কম্বল গায়ে দেয়। রাকিব অসহায়ের মতো তাকিয়ে থাকে। তার মাথায় এখন হাজারটা প্রশ্ন ঘুরছে। এই কিছুদিন আগেই তো বিয়ের আসর থেকে ভেগে গেল, এখন আবার কোন মেয়ের প্রেমে পড়ল কে জানে। সে দীর্ঘশ্বাস ফেলে, এই ভাই বোন দুটো আমাকে একেবারে পাগল বানিয়ে ছাড়বে। বোন আমার কলিজায় উঠে নৃত্য করে, আর ভাই, ও তো টেনশনের পাহাড় বানিয়ে দিয়েছে আমার মাথার উপরে। দুই ভাইবোন মিলে একদিন আমায় জমের দুয়ারে ঠেলে দেবে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমার মতো এই নিরীহ নিষ্পাপ বাচ্চাটার উপর এই ধরনের অত্যাচারের বিচার তুমি কইরো। তারপর একটু থেমে আবার বলে, না না, কিছু কইরো না আল্লাহ, শুধু দুইজনরে একটু বোঝার তৌফিক আমাকে দান করো। ভোর 5টা, মেহরিন গোসল সেরে এসে নামাজ পড়ে। তারপর বসে থাকে জায়নামাজে, চোখে অদ্ভুত এক চিন্তার ঘূর্ণি। মন যেন কিছুতেই স্থির হচ্ছে না। একটা কথা, একটা মুখ বারবার মাথার ভিতরে ফিরে ফিরে আসছে। রাজ তখনই গোসল সেরে আসে। মেহরিনকে জায়নামাজে বসে থাকতে দেখে পাশে গিয়ে চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মেহরিন রাজের ভেজা চুলগুলো মুছে দিতে দিতে বলে, ভালোভাবে চুল মুছতে কি কষ্ট হয় আপনার? যখন ঠান্ডা লাগলেই তখন টের পাবেন।
রাজ মেহরিনের 2 হাত ধরে চুমু খেয়ে বলে, লাগবে না, কারণ আমার তো একজন স্ত্রী আছে, সে আছেন যত্ন নেওয়ার জন্য। মেহরিন মুখটা গম্ভীর করে বলে, হুম, আপনি তো সর্বজনতা, সব জানেন, সব বোঝেন। রাজ হেসে ফেলে। মেহরিন আবার মুখ ফাঁক করে বলে, চলুন, ফিরেই যাই। রাজ চোখ কুঁচকে বলে, মাত্র 3 দিন হলো এসেছি, আর তুমি এখনই যেতে চাও? মেহরিন বলে, ভালো লাগছে না, বাড়ি ফিরে অনেক কাজ আছে। রাজ একটু গম্ভীর হয়ে বসে বলে, কি কাজ? মেহরিন সোজা সাপটা বলে, আপনার বোনকে খুঁজে বের করতে হবে। আমার মন বলছে ও বেঁচে আছে। রাজ বলে, আমারও বিশ্বাস ও বেঁচে আছে। বাংলাদেশ আসার পর থেকেই খুঁজছি, কিন্তু কোনো খবর নেই। এমনকি ড্রাইভার আঙ্কেল উনিও জানেন না, তিনি শুধু বলেছিলেন ওদের তুলে দিয়েছেন, আর কিছু জানেন না। মেহরিন হঠাৎ জিজ্ঞেস করে, আপনার বোনের শরীরে কি এমন কিছু আছে যেটা দেখলে আপনি চিনতে পারবেন? রাজ বলে, হ্যাঁ, ওর ঘাড়ে একটা বড় তিল আছে। আমারও আছে ঠিক সেই জায়গায়। মেহরিন বলে, দেখি তো। রাজ তার ঘাড় দেখায়। মেহরিন একটু কিছু ভেবে বলে, ওদের এখন মুখোমুখি হতে হবে কবি সাহেব। অনেক হয়েছে লুকোচুরি। রাজ মেহরিনের হাত ধরে বলে, তুমি আমার পাশে থাকবে তো, বউ? মেহরিন হেসে বলে, আমি থাকবো, ইনশাআল্লাহ। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি থাকবো আমার কবি সাহেবের পাশে। রাজ বলে, তোমার কেন মনে হলো ও বেঁচে আছে? মেহরিন গলা নিচু করে বলে, আপনার বাবা তো আপনাদের 2 ভাইবোনের নামে সব লিখে দিয়েছিলেন। সবাই জানে আপনি মারা গেছেন। তাই যদি আপনার বোন বেঁচে না থাকে, সব সরকার নিয়ে নিত। কিন্তু তা হয়নি। তার মানে আপনার বোন এখনো জীবিত। তাকে কাজে লাগাচ্ছে রেদওয়ান তালুকদার। রাজ মুচকি হেসে বলে, বাহ, আমার বউ তো একদম গোয়েন্দা হয়ে গেছে। তবে হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমার বোন বেঁচে আছে, এমনকি আমার মনে হয় তুমিও তাকে চিনো। মেহরিন হঠাৎ বলে, আচ্ছা, সাবিহা আন্টির মেয়েটা তো অসুস্থ ছিল। সে কি ভালো হয়ে গেছিল নাকি? রাজ মেহরিনের চোখে চোখ রেখে হাসে। তার হাসির ভেতরেই যেন প্রশ্নের উত্তর ছিল। মেহরিন চিৎকার করে বলে ওঠে, ওহ শিটিটি। তারপর রাজের দিকে তাকিয়ে বলে, আমি যা ভেবছি। আপনি কি সেটা মিন করছেন কবি সাহেব? রাজ চুপ করে মাথা নাড়ে। মেহরিন মুখে হাত দিয়ে অস্থির গলায় বলে, তাহলে বললেন না কেন? রাজ গম্ভীর গলায় বলে, বলবো, সময় হলে বলবো। কোন সময়? রেদওয়ান তালুকদারের মতো নিকৃষ্ট একটা মানুষের কাছে ও নিরাপদ না। আপনি জানেন না, সাথে টান পড়লে সে ক্ষতি করতেও পিছপা হবে না। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে বলে, স্বার্থের জন্যই ওকে কষ্ট দেবে না। আর এখনই যদি সব বলে দিই, ও সামলাতে পারবে না নিজেকে। ভেঙে পড়বে। তাই কিছু দিন যাক। মেহরিন ধীরে মাথা নাড়ে। তারপর রাজের দিকে তাকিয়ে বলে, আপনার কি মনে হয় না, একবার তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে? তার মুখে ভাই ডাক শুনতে ইচ্ছে করে না। রাজের চোখ ছলছল করে উঠে। মেহরিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম সরি কবি সাহেব। আমি বুঝতে পারিনি আমার এই কথায় আপনি এতটা কষ্ট পাবেন। আই এম সরি। রাজ থেমে থেমে কাপা গলায় বলে, আমার খুব ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। আমার পুচকিটাকে বুকে জড়িয়ে ধরি বলি তোর ভাই। ইচ্ছে করে ওর মুখে ভাইয়ের ডাক শুনি। যেদিন জানলাম ও আমার পুচকি, আমি আর লাবি গিয়ে সব বলতে চেয়েছিলাম, ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু আমরা সেদিন গিয়ে দেখি, আমাদের পুচকি হৃদের পাশে দাঁড়িয়ে আছে, হাসছে, গল্প করছে। সেদিন আমার মনে হচ্ছিল হৃদি যেন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, যে বাবা মা ভাই বোন পরিবার সব পেয়েছে, আর আমি সবচেয়ে বেশি হতভাগা যে না পেলাম পরিবার, না পেলাম বাবা মা, আর না পেলাম বোনের ভালোবাসা। আমি আমি কিছুই বলতে পারিনি সেদিন। আমি বলতে পারিনি হৃদনা, আমি তোর ভাই। আমি আমি বলতে পারিনি তুই আমার পুচকি, আমার কলিজার টুকরো। বলতে পারিনি, যাকে তুই বাবা বলে ডাকিস সে তোর বাবা নয়, সে তোর বাবা মার খুনি। আমি কিছু বলতে পারিনি, কারণ আমি জানি, সব বললে ওর জীবনটা শেষ হয়ে যেত, সবার উপর থেকে বিশ্বাস উঠে যেত, ভেঙে পড়তো মানসিকভাবে। তাই বলিনি। মুনমিম, আমি পারিনি। এত বছর পর আমার বোনটাকে পেয়ে আবার ওর কোন ক্ষতি করতে আমি পারিনি। মেহরিন রাজকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, চুপ করুন, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো। আমি সব ঠিক করে দেব। আল্লাহ আমাদের পাশে আছেন। সব ঠিক হয়ে যাবে। রাজ মেহরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, জানো মুনবিম, আমি আর লাবিব রোজ যেতাম ওর স্কুল কলেজের সামনে। লাবিব মাঝে মধ্যে বলতো, ব্রো, আমি ওর সঙ্গে একটু কথা বলি। ব্রো, আমার কলিজা ফেটে যাচ্ছে। দেখছি, কিন্তু কাছে যেতে পারি না, কথা বলতে পারি না। মুনবিম, ও তো আমার ছোট। সেদিন কাঁদছিল লাবিব। আমি পারিনি।
কারণ আমি কাঁদলেও আরো ভেঙে পড়ত। রাজ মেহরিনকে বুকের বা পাশে হাত দিয়ে বলে, জানো মুনমিম, তখন এখানে ঠিক এখানটায় মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে বারবার আঘাত করছে। মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টেনে বের করে নিচ্ছে, তাও আমি কিছু করতে পারছি না। মেহরিন রাজকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, সব। আপনি শান্ত হন। রাজ গভীর ঘুমে, যেন কত শত কষ্টের ভারে বিধ্বস্ত এক মানুষ অবশেষে একটু প্রশান্তির শ্বাস নিচ্ছে। মেহরিন অনেক কষ্টের রাজকে শান্ত করে ঘুম পাড়িয়েছে। এখন চুপচাপ তার পাশে বসে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে রাজের মুখের দিকে। তার ঠোঁট ফিসফিসিয়ে বলে উঠে, একটা মানুষের জীবনে আর কত দুঃখ তুমি দেবে আল্লাহ। এবার একটু শান্তি দাও। তুমি তো উত্তম পরিকল্পনাকারী, যা করো মঙ্গলের জন্যই করো। আমার মাওলা, শুধু ওর জীবনে একটু শান্তি দাও। বাবা মা সবকিছু হারিয়েছে, শেষ সম্বল বোনটাকে ফিরিয়ে দাও মাবুদ। একটা কোমল চুমুর রাজের কপালে এঁকে দেয় মেহরিন। এরপর ফোনটা হাতে নিয়ে চলে যায় ব্যালকনিতে। ঘড়িতে ঠিক 7টা। সে কল করে রাহিকে। বিরক্তিতে রাহি ফোন তোলে। এই 7 সকালে কার জামাই মরল যে আমাকে জানানো লাগবে? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মনে হয় আমাকে কল না দিলে বাল। মোবাইল স্ক্রিনে মেহু অ্যাপু নামটা দেখেই চোখে মুখে এক আনন্দের ঝলক খেলে গেল। মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই বিয়ের সেই দিনের কথাগুলো মনে পড়তেই হাসিটা মিলিয়ে যায়। ফোন রিসিভ করে বলে, এতদিন পর মনে পড়লো আমাকে। নাকি ভাইয়ার রাগে আমাকেও ভুলে গেছিলে? মেহরিন হেসে উঠে, না রে পাগলি, তোর ভাইয়ার সাথে আমার সম্পর্কের কথা হবার আগেই তুই আমার বোন, তাই ওসব বাদ দে। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তবে তুই আমার ঘুমের পিন্ডি চটকে দিলে মেহু আপু। তাই নাকি ভারী অন্যায় হয়ে গেছে তো আমার? মেহরিন হেসে বলে, এই এখন কোথায়? শ্বশুরবাড়ি না বাবার বাড়ি? মেহরিন একবার রাজের দিকে ফিরে তাকায়, তারপর উত্তর দেয়, সাজেকে এসেছি ঘুরতে। ওহো হানিমুন, তুই একদম পেকে গেছিস দেখছি। রাহি হেসে ওঠে, তারপর গম্ভীর হয়ে বলে, ও ভাইয়া তো একদম মাফিয়া টাইপ তাই না? যেভাবে সবাইকে বন্দুক ঠেকালো বাবা গো। মেহরিনের মুখের হাসি মিলিয়ে যায়। ও এমন করেছে কারণ, তা না হলে আমি রাজি হতাম না। সে আমায় অনেক ভালোবাসে রে, অনেক। রাহি একটু নরম গলায় বলে, বাবহ, কি প্রেম। তবে আমি খুশি, জানিস, তুই তোর ভালোবাসার মানুষকে পেয়েছিস। আর ওই ভাইয়াকে দেখে কেন জানি মনে হয় দাদা ভাইয়ের থেকেও বেশি তোকে ভালোবাসবে। মেহরিন এবার চোখ নামিয়ে হেসে ফেলে, হ্যাঁ, তবে তোর ভাইকে ধন্যবাদ, উনি সত্যি প্রকৃত বন্ধু। মানে, ও তুই বুঝবি না, আজ বাড়ি ফিরবো, কাল আমার শ্বশুরবাড়ি আসবি, আমি তোকে লোকেশন পাঠিয়ে দেব। আচ্ছা, কিন্তু তোর সেই মাফিয়া বর আবার আমাকে মেরে গুম করে দেবে না তো? রাহি হাসতে হাসতে বলে। মেহরিন নিচু গলায় গম্ভীরভাবে বলে, তুই জানিস না, তোকে যে সে কতটা ভালোবাসে। ও হাসতে হাসতে নিজের জীবনও দিতে পারে তোর জন্য। তোর গায়ে আচর ও লাগতে দেবে না। কি বললি শুনি? ঠিক শুনিনি তো। কিছু না, তোকে যা বললাম মনে রাখিস। জো হুকুম মহারানী। ফোনটা কেটে মেহরিন নিজের মনে বলে ওঠে, তোদের ভাই বোনকে আমি মিলিয়ে দেবই। আর যারা অন্যায় করেছে সেই জালিমদের উপযুক্ত শিক্ষাও দিব। এবার সেই খেলোয়াড়দের সময় শেষ। রেদওয়ান তালুকদার আর সাইম রহমান, প্রস্তুত হন। আপনাদের পাপের গড়া পূর্ণ হয়েছে, এবার পতনের পালা শুরু। এক এক করে প্রত্যেকটা কষ্ট দুঃখ যন্ত্রণার প্রতিশোধ নেব। সবকিছুর জবাব দিতে হবে। আপনাদের জীবনকে আমি মেহরিন শিকদার জাহান্নাম বানিয়ে দেব, এটা আমার প্রতিজ্ঞা। সকাল 9টা। মালিহা মির্জা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন, মাহবুবা পাশে দাঁড়িয়ে হেল্প করছে। এদিকে মাহির ঘুম ভেঙে হেলতে তুলতে আসে। মা, চা দাও তো। মালিহা মির্জা এক কাপ চা এগিয়ে দিতে দিতে বললেন, সারারাত জেগে গেম না খেলে বই নিয়ে একটু মন দে। 1 মাস পরেই এসএসসি এক্সাম, ভুলে গেছিস? মাহির বিরক্ত মুখে, মা, সকালে সকালেই এইসব অশুভ নাম নিও না তো। মাহবুবা হেসে বলে উঠল, ঠিকই বলছিস। এই এক্সামটাই মানুষের জীবনের সবচেয়ে অশুভ জিনিস। মরার উপর খাড়া ঘা। একটা শেষ হতে না হতেই আরেকটা হাজির। উফ, এই এক্সামটা যে আবিষ্কার করছে, ওরে পাইলে উল্টায় পিটায় আফ্রিকায় পাঠাই দিতাম। না হয় হিরো আলমের গান শোনাইতাম। মাহির চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ বোন, যা বলেছিস। তুই আমার মনের দুঃখটা বুঝলি। মাহবুবা গম্ভীর মুখে, হ্যাঁ, বুঝবো না, আমারও তো একই পেরা। মালিহা মির্জা মাথায় হাত দিয়ে অসহায়ের মতো বললেন, কি সব পোলাপাইন দিছ আল্লাহ। এরা পড়াশোনা নিয়ে কত কিছু কই। কপাল ভালো যে ওনারা বাঁচে নেয়, না হলে তোদের কথা শুনেই মইরা যাইত। মাহির আর মাহবুবা হেসে ফেলে।
মাহির হঠাৎ বলে, মেজু আপু কই? এখনো ওঠেন নাই। এই কথা শুনে মালিহা মির্জা আর মেহবুবা একসাথে বলে উঠল, কি? চায়ের কাপ মুখে দিতে যাওয়া মাহির তো বুকের ধুকপুকানি বেড়ে গেল। কাপটা পড়ে যায়। ভয় বলে, তোমরা এমন সিরিয়াল মতো চিৎকার করে ভয় দেখিও না। কিছু বললেই এমন চিৎকার করো যেন আমাদের বাসায় জি বাংলা চলতেছে। ছোট প্যাকেট যা দিয়া বড় প্যাকেটের ঘরে দেই খায়। মেজু প্যাকেট ঘুমাইতেছে। মেহবুবা বলে, যদি এ কথার মিথ্যা হয় তোকে যে কি করবো রে? মাহির হেসে বলে, যদি সত্যি হয় তবে তুই আমার সব অ্যাসাইনমেন্ট করে দিবি। মেহবুবা বলে, ডিল। মেহবুবা ছুটে গেল মেহরিনের রুমে। এদিকে মালিহা মির্জা বারবার মাহির কাছে জিজ্ঞেস করছেন, সত্যি বলছিস তো? ডপ মারতেছিস না? মিথ্যা হলে তোর পিঠের ছাল তুলব। সবসময় বেয়াদবি বের করব। মাহির মুচকি হেসে বলে, মা, সব মায়েরা চায় সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তুমি শুধু চাও আমার পিঠের ছাল ওঠাতে। মা, এইটা ঠিক না। তুমি একবার ভাবো তো, করো তো, পিঠ ছাল না থাকলে আমি জামা কাপড় পরব কিভাবে? মালিহা মির্জার রান্নার খুন্তি হাতে এগিয়ে এলে মাহির ছুটে পালায়। দৌড়ের রুমে গিয়ে দরজা আটকে ফেলে। মালিহা মির্জা রেগে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলেন, খুল হারামজাদা, দরজা খুল। আজ তোর একদিন কি আমার একদিন? মাহির ভেতর থেকে বলে, আমাকে তো পাগলা কুকুরে কামড়ায়েছে। আমি দরজা খুললে তুমি ওই খুন্তি দিয়ে আমাকে মেরে আমার পিঠের ছাল তুলে খাল করে ফেলো, তাই না? মালিহা মির্জা হেসে বলেন, মারের এত ভয়? তবে এত বাদরামি করিস কেন? মাহির হেসে ফেলে। এদিকে মেহবুবা গিয়ে দেখে সত্যি সত্যি মেহরিন রুমে কেউ ঘুমিয়ে আছে। ভেতরে গিয়ে একটা চিৎকারে বলে ওঠে, মেজু আপু, বলেই লাফ দিয়ে খাটে উঠে পড়ে। মেহের ঘুম ভেঙে উঠে বসে বলে, এমন চিৎকার করছিস কেন বোন? আমার কানের মাথা না খেয়ে নাস্তা কর গিয়া। মেহবুবা জড়িয়ে ধরে, মেহেরও হাসতে হাসতে জড়িয়ে ধরে, তুই আসবি বললি না কেন? সারপ্রাইজ দিতে। আমার কি যে খুশি লাগছে বলার মতো না। কতদিন পর আমরা সবাই একসাথে। মেহের মেহবুবাকে একটা ছোট্ট চুমু খেয়ে বলে, হ্যাঁ রে, আমাদের বড় ম্যাডাম তো বিয়ে করে নিল। মেহবুবা হাসতে হাসতে বলে, তা আর বলতে, তুই যদি দেখতি কি ঐতিহাসিক বিয়ে। বাবা গো। মেহের হেসে বলে, আচ্ছা, পরে শুনবো। বাবা তো অফিস চলে গেছে, চল মা, রর সাথে দেখা করি। মেহের ফ্রেশ হয়ে নিচে নামে। মালিহা মির্জা মেহেরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মেহের মাকে ধরে গভীর এক শ্বাস নিয়ে বলে, উফ উফ, কতদিন পর এই মামা গন্ধটা পেলাম। মালিহা মির্জা বলে, তুই আসবি বললি না কেন? সারপ্রাইজ দিতে। দেখো না কেমন করে চমকে দিলাম। ঠিক তখনই মাহির বের হয়ে এসে বলে, মেজু আপু, তোর মা তো বিশ্বাসই করে নাই তুই আসছিস। আমি বলছি, আর মা আমার পিঠের ছাল তুলতে চাইছে। মেহের হেসে ফেলে। মেহবুবা বলে, দাঁড়া, মেহুকে কল দেই, দেখি ম্যাডাম এখন কি করছে। মালিহা মির্জা বলে, থাক, এখন দিস না, পরে দিস। মেহবুবা বলে, আচ্ছা। চারজন একসাথে বসে নাস্তা করছে আর গল্প করছে। হঠাৎ লাবিবের কল আসে মেহবুবার ফোনে। মাহির দেখে বলে, এই লাবিব ভাইয়ের আর কি কোনো কাজ নাই? সারাক্ষণ তোর লগে ঝগড়া করা ছাড়া। মেহবুবা বলে, আমারও তাই মনে হয়। মালিহা মির্জা বলে, ওভাবে বলিস না, ছেলেটা কত ভালো। মাহির বলে, হ্যাঁ, ভালার ছালা। এটা বলে উঠে যায়। মেয়র বলে, কেসটা কি বলতো? লাবিব তো ভাইয়ার কাজিন, তাই না? মাহির বলে, হ্যাঁ। মালিহা মির্জা বলে, লাবিবের মা মেহবুবাকে লাবিবের জন্য চাইছেন। ছেলে ভালো, আমাদের আপত্তি নেই। লাবিবও পছন্দ করে মেহবুবাকে। মেহুর তো হয়ে গেছে, তোর বিয়ে হয়ে গেলে ওদেরটার কোথাও আগাবে। মেয়র হঠাৎ হেসে ফেলে, মুখ ঘুরিয়ে বলে, ছেলে পছন্দ করে ফেলেছি, বিয়ে করব, কিন্তু আমার বিয়েতে তোমাদের দাওয়াত দিব না। মাহির বলে, আমাকে একটু দিস প্লিজ। মেয়র হেসে বলে, সঠিক বলতে পারলাম না। মালিহা মির্জা হেসে বলে, কেন? আমরা কি অন্যায় করছি যে তোর বিয়েতে দাওয়াত দিবি না? মেয়র মুখ গম্ভীর করে বলে, কারণ তোমরা তো তোমাদের বিয়েতে আমাকে দাওয়াত দাওনি। তা শুনে সবাই হেসে ফেলে, মেহেরও হাসে। সন্ধ্যা 7টা। মেহরিন আর রাজ ফিরে এসেছে শিকদার বাড়িতে। বাড়িতে ঢুকতেই লামিয়া ছুটে এসে মেহরিনকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ভীষণ মিস করেছিলাম ভাবিমণি। মেহরিন হেসে উত্তর দিল, আমিও তোমাকে মিস করেছি। কুলসুম এসে পাশে দাঁড়িয়ে বলল, ও ভাবি, কেমন আছেন? গরম লাগছে, নিন ঠান্ডা শরবত এনেছি, খান। মেহরিন হেসে কৃতজ্ঞতা জানায়, ধন্যবাদ কুলসুম আপা। রাজ ইতোমধ্যে ওপরে চলে গেছে। মেহরিন রূপা বেগমের রুমে গিয়ে কুশল বিনিময় করে, তারপর নিজ ঘরের দিকে পা বাড়ায়। রুমে ঢুকে দেখে রাজ কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে পারে রাজ শাওয়ার নিচ্ছে।
এই ফাঁকে মেহরিন লাগেজ খুলে একে একে সব জামাকাপড় ক্যাবিনেটে গুছিয়ে রাখে। কিছুক্ষণ পর রাজ বেরিয়ে আসে। ভেজা চুলে, মুখটা কেমন যেন ফ্যাকাশে, চোখে একরাশ অস্থিরতা। মেহরিন তাকিয়ে দেখে রাজের মন এখনো ভালো হয়নি, মুখে সেই উদাস ভাব। রাজ ডাকে, মুনবেন, কিছু লাগবে? মেহরিন ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে। রাজ এক টানে মেহরিনকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার তো শুধু আপনিই লাগে। মেহরিন হেসে ওঠে। আগের মতনই রাজের দেখা পেয়ে খুশি হয় মেহরিন। আজ সারাদিন রাজ ছিল অন্য মনস্ক। মেহরিন বলল, তাই বুঝি তুমি সন্দেহ করছো আমার ওপর? রাজ সরল চোখে তাকিয়ে প্রশ্ন করে। মেহরিন মাথা নাড়ে, একদম না। ব্ল্যাক শার্টটা দাও তো। মেহরিন শার্ট এগিয়ে দেয়। রাজ পরে নেয়, মেহরিনের সামনে দাঁড়ায়। মেহরিন এসে বোতাম লাগিয়ে দেয়। রাজ হঠাৎ বলে উঠে, বউ। মেহরিন তাকায়। রাজ বলে, শরীরটা ভালো লাগছে না। মেহরিন রাজের কপালে হাত রাখে। কি হয়েছে? জ্বর তো নেই, মাথা ব্যথা করছে। কফি খাবেন? না। রাজ অসহায় গলায় বলল, আমার ভিটামিনের অভাব। মেহরিন বলে, কি বলেন এসব? দাঁড়ান, আমি খাবার নিয়ে আসি। রাজ ওকে টেনে ধরে, যেতে হবে না, আমি নিজেই খেয়ে নেব। মেহরিন বলে, রুমে খাবার নেয় তো? রাজ হেসে বলে, আছে তো। কই? রাজ চোখ দিয়ে ইশারা করে বলে, দেখাচ্ছি। মেহরিন অবাক হয়ে রাজের দিকে তাকায়। কিছু একটা বুঝে তার চোখ বড় হয়ে যায়। কিছু একটা বলতে যাবে, তার আগেই রাজ ওকে টেনে নেয়। ঠোঁটে ঠোঁট চেপে ধরে ডুব দেয় ভালোবাসার সাগরে। রাত 11টা। রাজ আর লাবিব বের হয়েছে কোনো একটা কাজে। বাড়ির ভেতর মেহরিন লামিয়া আর কুলসুমের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে। রূপা বেগম ঘুমিয়ে গেছেন। ঠিক তখনই মেহরিনের ফোনে মেহেরের নাম ভেসে উঠল। স্ক্রিনে নাম দেখেই মেহরিন হেসে উঠল। মেহরিন বলল, আমি একটু আসছি। বলে নিজের ঘরে চলে আসে মেহরিন। চুপচাপ দরজা বন্ধ করে কলে ব্যাক করে। কি ম্যাডাম, বাংলাদেশ কবে আসবেন? মেহরিন হেসে জিজ্ঞেস করল। কাল রাতেই চলে আসছি ম্যাম। ওপাশ থেকে মেহেরের চঞ্চল গলা। কালকে বাসায় চলে আয়। ভাইয়াকে একটা ধামাক্কা দিব। আমার ব্যাপারে কিছু বলবি না কিন্তু। মেহরিন হেসে ফেলে, আমার তো মনে হয় তুই যেই ফাঁদ পাতবি, উনি ওতে পা দিবে না। মেহের হেসে বলে, বাবা, কত বিশ্বাস। মেহরিনও হেসে ওঠে, তা বলতে পারিস। আচ্ছা, ওসব বাদ দে। পাপা কেমন আছেন? হুম, ভালোই আছেন। তোর বিয়েতে আসতে পারেননি বলে খুব দুঃখ প্রকাশ করেছেন। বলেছিলেন ফুল বোঝা যেন না হয়। তুই তো জানিস পাপা কতটা বিজি থাকেন। হ্যাঁ, জানি তো। কিন্তু পাপা কবে আসবেন? খুব তাড়াতাড়ি। মেহরিন বিছানায় বসে একটা বালিশ জড়িয়ে ধরে বলল, তা আর কত সিঙ্গেল ঘুরবি? এবার বিয়ের চিন্তা ভাবনা কর। ভাবছি বিয়েটা করেই ফেলি, বুঝলি তো। মেহেরের কণ্ঠে রহস্য আর হাসির মিশেল। মেহরিন ব্রুকুচকে বলল, রহস্যের গন্ধ পাচ্ছি কেমন যেন। তাকে সেই মহান পুরুষ, যাকে আমাদের ম্যাডাম শেষমেশ মন দিলেন। যাকে মন দিয়েছি, তাকে আমার মনে হয় তুই চিনিস। কে সে? তার সময় মতো বলবো। আপাতত তোকে যা বললাম সেটা কর। ভাইয়াকে নিয়ে আসবি না, একা আসবি। ভাইয়াকে বলবি বিকেলে আসতে। ওকে। ফোন রেখে মেহরিন চুপচাপ ভেবে চলে, মেহের কাকে মন দিল? আর আমি তাকে চিনি। কে সে? এইসব ভেবে ভেবেই কখন যে ঘুমিয়ে পড়েছে সে জানেই না। রাত প্রায় 1টা। রাজ আসলো রুমে। দরজা খুলে দেখে মেহরিন গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রাজ হেসে উঠে ফিসফিস করে বলে, কে বলবে এই নারী সারাদিন মারামারি করে? এখন তো একদম বাচ্চা লাগছে। অবশ্য এই মহিলা বাচ্চা, শুধু কোলে উঠতে চায়। আল্লাহ জানে, বাবু হওয়ার পর আবার বলেন না বসে, বাবুকে রাখুন আর আমাকে কোল নিন, না হলে অন্য কারো কোলে উঠে যাব। নিজের কথায় নিজেই হেসে ফেলে রাজ। তারপর মেহরিনের পাশে এসে বসে। মেহরিনের মুখের উপর কয়েকটা বেবি হেয়ার এলোমেলো হয়ে পড়ে আছে। রাজ ধীরে ধীরে ওগুলো সরিয়ে দেয়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে মেহরিনের দিকে। জানালাটা খোলা। চাঁদের রূপালী আলো এসে পড়েছে মেহরিনের মুখে। রাজ চাঁদের দিকে তাকিয়ে বলে, ড্যাশ ড্যাশ ড্যাশ। তুমি তো চাঁদ যে অন্যের আলো ধার করে জ্বলে ওঠে রাতের আকাশে। কিন্তু আমার চাঁদ, সে নিজের আলোয় আলোকিত এক অপার্থিব সৌন্দর্য। সে কারো পূর্ণতা ধার করে গড়ে ওঠেনি। সে নিজের অনুভব, নিজের আত্মবিশ্বাস আর নিজের আলোয় দীপ্তিমান। এম ড্যাশ। সে একা, নিঃশব্দে নিজের পৃথিবী গড়ে তোলে। নিজের আলোয় নিজেকে চিনে নেয়। যে দীপ্তি চোখ ধাঁধিয়ে দেয় না, বরং মন জয় করে। তাই তো বলি, তুমি তো চাঁদ, কিন্তু আমার চাঁদ, সে নিজের আলোয় জ্বলে। কারো ধারক নয় সে, একেবারে নিজস্ব এক আকাশ। বলতে বলতে রাজ হালকা একটা গান গায়। নিশির রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে। বন্ধু, তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে।
নিশির রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। বন্ধু তুমি কাছে আসো না, আমার পাশে বসো না, মনের কথা বলবো তোমায়, সময় হয়েছে। নিশির রাতে চাঁদের আলো। হো নিশির রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। নিশির রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। নিশির রাতে চাঁদের আলো। নিশির রাতে চাঁদের আলো। চাঁদের আলোয় প্রাণ ভরে দেখব তোমার হাসি। চোখেতে চোখ রেখে বলবো ভালোবাসি। নিশির রাতে চাঁদের আলো। হো চাঁদের আলোয় প্রাণ ভরে দেখব তোমার হাসি। চোখেতে চোখ রেখে বলবো ভালোবাসি। বন্ধু তুমি কাছে আসো না, আমার পাশে বসো না, মনের কথা বলবো তোমায়, সময় হয়েছে। নিশির রাতে চাঁদের আলো। হো নিশির রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। নিশির রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। হো হো না 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 দূরে দূরে থেকো না আর আমায় পাগল করে। না পেলে তোমার দেখা যাব আমি মরে। হো দূরে দূরে থেকো না আর আমায় পাগল করে। না পেলে তোমার দেখা যাব আমি মরে। বন্ধু তুমি কাছে আসো না, আমার পাশে বসো না, মনের কথা বলবো তোমায়, সময় হয়েছে। নিশির রাতে চাঁদের আলো। হো নিশির রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। নিশির রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে। বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। নিশির রাতে চাঁদের আলো। তারপর চুমু খেয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলে রাখা খাবার হেসে ফেলে না খেয়েই শুয়ে পড়ে। জানে মেহরিনও কিছু খায়নি। রাজ চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। মেহরিনকে বুকে টেনে নেয়। মেহরিন যেন স্বাভাবিকভাবেই তার স্বামীর বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। রাতটা চুপচাপ, চাঁদের আলোয় দুজন মানুষ শুধু নিঃশব্দে পাশে। সকাল 10টা। রাজ রেডি হচ্ছে। মেহরিন কাছে আসে। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। রাজ কপালে আঙুল ঘষতে ঘুরতে বলে, আবার সারপ্রাইজ? তোমার সারপ্রাইজের নাম শুনলেই তো আমার। মেহরিন রাগী চোখে তাকায়। রাজ হেসে বলে, না মানে, বলতে চাচ্ছিলাম যে। একটা ধাক্কা দিয়ে মেহরিন বলে, শুনতে হবে না জান। রাজ হেসে মেহরিনকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলে, সরি সরি। বউ বলো কি সারপ্রাইজ? বলবো না। রাজ ঘাড়ে চুমু খেয়ে বলে, বউ। মেহরিন জামা খামচে ধরে বলে, আমি বলবো না। রাজ মুচকি হেসে বলে, তুমি বলবে না তাই তো? আচ্ছা আমি তাহলে। শার্ট খুলতে শুরু করে রাজ। মেহরিন সঙ্গে সঙ্গে রাজের হাত ধরে ফেলে। আপনার বোন আসবে আজ। রাজের শরীর কেঁপে ওঠে। চোখ দুটো টলমল করে ওঠে। অসহায় চোখে তাকায় মেহরিনের দিকে। মেহরিন রাজের মুখে 2 হাত দিয়ে বলে, বলেছিলাম না, আমি সব ঠিক করে দেব। আল্লাহ আমাদের পাশে আছেন। আর এই দুনিয়ায় আপনার বউ মেহরিন শিকদার আপনার জীবনে একে একে সব সুখ ফিরিয়ে দেবে। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে। মেহরিন বলে, ওর সামনে দুর্বল হবেন না। ও এমনিতেই আপনাকে মাফিয়া টাইপ মনে করে। রাজ কিছু বলতে চায়। মেহরিন ঠোঁটে আঙুল দিয়ে বলে, ঈশ্বর, আমি আছি তো, সব সামলে নেব। রাজ চোখের জল লুকিয়ে হাসে। মেহরিন রাজের কপালে চুমু খেয়ে বলে, আমি সামলে নেব সব। রাজ ফিসফিসিয়ে বলে, এত কেন ভালোবাসো আমাকে বউ? মেহরিন হেসে বলে, তুমি জানো না, তুমি বোঝ না। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, তুমি বোঝ না। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন জেনেছি। প্রথম যেদিন দেখেছি, মনে আপন জেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না। তুমি জানো না, তুমি জানো না, তুমি বোঝ না। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। রাজ জড়িয়ে ধরে শক্ত করে। হঠাৎ দরজায় কড়াকড়ি। কলসুম এসে বলে, ভাবি, একটা মেয়ে এসেছে, নাম বলল রাহি। রাজ আর মেহরিন পরস্পরের দিকে তাকায়। মেহরিন হেসে বলে, আমি যাচ্ছি, আপনি বসুন। রাজ ঘরজোড়া হাঁটাহাঁটি করতে করতে বলে, আমি 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 খুব খুশি। ও। মেহরিন হেসে বলে, আপনি খুশিতে নাচুন, আমি আসছি। বেরিয়ে যায় মেহরিন। রাহি বসে আছে পাশ লামিয়া। গল্প চলছে ওদের। মেহরিন যেতেই রাহি ছুটে এসে জড়িয়ে ধরে। মেহু আপু। মেহরিন হেসে বলে, কেমন আছিস? রাহি বলে, প্রথমে একটু ভালো ছিলাম, এখন তোকে দেখে একেবারে অনেক অনেক ভালো আছি। 2 হাত মেলে মেহরিনকে টেনে নেয়। তারপর ফিসফিস করে বলে, এখানে সবাই তো অনেক ভালো, তুই ভালো আছিস তো? মেহরিন হেসে বলে, খুব। রাহি হেসে বলে, আমার বরের সাথে দেখা করবি না? রাহির চোখ বড় বড় করে বলে, ভাইয়া কি বাসায়? আমার তো ভয় করবে। মেহরিন হেসে বলে, যা। কি বলিস? ভয় কেন করবে?
ও বাঘনা ভালুক, ওকে ভয় পেতে হবে। রাহি নাটক শুরু করে দেয়। যদি গুলি মেরে আমার খুলি উড়িয়ে দিই, আমার তো বিয়েও হয়নি, বিয়ের আগেই আমার জামাইটা বিধবা হয়ে যাবে। মেহরিন আর লামিয়া হেসে কুটি কুটি। দূর থেকে রাজা আর লাবিব দেখছে। তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আড্ডা চলছে। হঠাৎ লাবিব নিচে নামে, চুপচাপ রাহির দিকে তাকিয়ে থাকে। মেহরিন বুঝে ব্যাপারটা, তাই লাবিবকে ডেকে বলে, লাবিব, এদিকে আসো। লাবিব যায়। চোখ রাহির দিকেই। মেহরিন বলে, রাহি, আর রাহি, এটা আমার দেবর লাবিব। রাহি বলল, হাই লাবিব ভাইয়া। সরাসরি গিয়ে লাবিবের বুকে ধাক্কা লাগে। ভাইয়া। লাবিবের চোখ ভিজে ওঠে, সে চলে যায়। মেহরিন বুঝে লাবিবের অনুভূতি। রাহি বলে, ভাইয়াটা আমাকে দেখে রাগ করলো নাকি? মেহরিন হেসে বলে, না রে, হয়তো দরকারে গেছে। ঠিক তখনই রাজ নামে। রাজের হাত পা কাঁপছে। একটা অস্থিরতা কাজ করছে রাজের ভেতর। রাজ রাহির দিকে তাকিয়ে থাকে। রাহি এগিয়ে এসে বলে, হাই ভাইয়া, আমি রাহি। ভাইয়া, এই ডাকটা শোনার জন্য কত অপেক্ষা করতো রাজ। আর আজ যখন এই ডাকটা শুনছে, নিজেকে আর সামলে রাখতে পারছে না। রাজ ভিতরে ভিতরে ভেঙে পড়ে। মেহরিন মাথা নাড়ে যাতে দুর্বল না হয়। রাজ নিজেকে সামলে নিয়ে বলে, কেমন আছো বোন? রাহি হতবাক। রাজের মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে, সামনে যে মানুষটা দাঁড়িয়ে, সে তার কত আপন। আর এই বোন ডাকটা কেমন যেন ধাক্কা লাগে হৃদয়ে। কেমন যেন একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ ভিজে ওঠে রাহির। রাজ ছুটে গিয়ে ধরে, কি হয়েছে পুচকি? কাঁদছো কেন? কি হয়েছে বলো ভাইয়াকে। রাহি শুধু তাকিয়ে থাকে রাজের দিকে। এই মানুষটা তাকে চিনে না, তবু এমন আপন কেন লাগছে। মেহরিন এসে রাহিকে ধরে। রাজকে ইশারায় শান্ত হতে বলে। রাহিকে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন রে? উনি তোকে বোন বলেছে বলে কষ্ট পেয়েছিস। রাহি রাজের দিকে আঙুল তুলে বলে, তোর বর আমাকে বোন বলল। পুচকি বলল, আমার এত কষ্ট হচ্ছে কেন? মেহ আপু, আমার কেমন যেন কান্না পাচ্ছে। মেহরিন জড়িয়ে ধরে রাহিকে। তোর খারাপ লাগছে তোকে বোন বলায়? তুই তো লামিয়ার মতোই, তাই বোন বলেছে। আচ্ছা, তোর খারাপ লাগবে আর বলবে না। রাজ অসহায় চোখে তাকায় মেহরিনের দিকে। মেহরিন চোখের ইশারায় শান্ত হতে বলে। রাহি মাথা নাড়িয়ে বলে, না না, খারাপ লাগেনি। আমার কেমন যেন কষ্ট হচ্ছে শুধু। মনে হচ্ছে ভাইয়াটা আমার খুব আপন, খুব কাছের কেউ। রাজের চোখে এক অদ্ভুত কোমল দৃষ্টি। সে তাকিয়ে আছে তার বোনটার দিকে। ইচ্ছে করছে চাপিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সাহস পাচ্ছে না। রাহি হঠাৎ উঠে আসে রাজের দিকে, গম্ভীর মুখে বলে, ভাইয়া। রাজের বুকের ভেতর কেঁপে ওঠে কিছু। ইসস, কি একটা ডাক! ভাইয়া। বোনটার মুখে এই ডাকটা শোনার জন্য কথা অপেক্ষায় না করেছে। কত ছটফট করেছে বোনটাকে কাছে পাওয়ার, একটু আদর করার। রাজ কাপা কণ্ঠে বলে, পুচকি। রাহির চোখে আনন্দ, তৃপ্তি। আমার দাদা ভাই আছে, তুমি আমার ভাইয়া হবে। রাজ কিছু বলতে চায়, কিন্তু গলায় আটকে যায় শব্দগুলো। রাহি চোখের কোণে জল নিয়ে বলে, হও না প্লিজ, আমি কিছু চাইব না, প্রমিস। শুধু আমায় পুচকি বলে ডাকবে। এই নামে কখনো কেউ আমায় ডাকেনি। কেন জানি না, তোমার মুখে এই ডাকটা খুব ভালো লাগছে, খুব আপন লাগছে। রাজ আর দেরি করে না, সে জড়িয়ে ধরে রাহিকে। তার আদরের বোন পুচকিকে। রাহিও শক্ত করে ধরে রাখে রাজকে। রাজের বুক জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। আর রাহি তার মন বলছে, এই ভাইয়াটাকে কেন যেন আমার মনে হচ্ছে আমার নিজের, আমার একদম নিজের কেউ। মেহরিন দাঁড়িয়ে আছে পাশে। চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। মনে মনে বলে, এই তো রক্তের সম্পর্ক। নিজের রক্তকে ঠিক চিনে নিয়েছে রাহি। মেহরিনের এগিয়ে আসে। কি রে, কিছুক্ষণ আগে না বললি আমার বর নাকি মাফিয়া, তোর ভয় লাগে? রাহি হেসে রাজকে ছেড়ে মেহরিনের দিকে তাকায়। আমার দাদা ভাই তো ভদ্র আর বদমেজাজি। একজন মাফিয়া যদি আমার ভাই হয়, তাতে ক্ষতি কি? দুইটা ভয়ঙ্কর প্রাণী, একজন আমার দাদাভাই বদমেজাজি, আর একজন ভাই মাফিয়া। ভাবতেই তো গর্ব হচ্ছে। এখন থেকে কেউ আমার সাথে আর লাগতে আসবে না। লাগতে আসলে আমি বলবো, জানিস আমি কে? বদমেজাজি ও মাফিয়ার বোন। মেহরিন হেসে বলে, বাহ, তোর তো সেই বুদ্ধি। রাহির সামনে দা থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে বলে, তা আর বলতে। তারপর রাজের দিকে ফিরে গিয়ে বলে, আজ থেকে তুমি আমার ভায়া, আর আমি তোমার পুচকি। মনে থাকবে তো? রাজ মাথা নাড়ে, অবশ্যই। রাহি হেসে আবার বলে, মেহ আপু, মনে আছে আমি তোকে বলেছিলাম তুই আমার ভাইয়ের বউ হবি? মেহরিন হেসে মাথা নাড়ে। রাহি দাঁত বের করে বলে, দেখ, সেটাই হয়েছে। তুই আমার ভাইয়ের বউ।
রাজ এক দৃষ্টিতে তার পুচকির হাসির দিকে তাকিয়ে থাকে। তাতে একরাশ ভালোবাসা আর প্রশান্তি মিশে আছে। ঠিক তখনই রূপা বেগম আসেন। রাহিকে দেখে থমকে যান। রাহি এগিয়ে গিয়ে বলে, হাই আন্টি, আমি রাহি। কিছু মনে করার চেষ্টা করে বলে, ও হ্যাঁ, তুমি তো রূপা আন্টি তাই না? রূপা বেগম মাথা নাড়েন। তিনি জানেন এটা তার প্রাণপ্রিয় বান্ধবীর শেষ চিহ্ন। তিনি রাহির চিবুকে হাত রেখে আদর করে কপালে চুমু খেয়ে বলেন, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। রাহিও রূপা আন্টির গালে চুমু খেয়ে বলে, তুমিও খুব মিষ্টি, রূপা আন্টি। ওদের দুজনের এই মায়াভরা মুহূর্তে লাবিব এসে পড়ে। রাহি লাবিবের দিকে তেড়ে গিয়ে কোমরে একটা হাত রেখে অন্য হাত সামনের দিকে বাড়িয়ে বলে, তুমি আমায় দেখে ওভাবে চলে গেলে কেন? হ্যাঁ। লাবিব মুচকি হেসে রাহির চুল এলোমেলো করে দিয়ে বলে, সরি পুচকি। রাহি হেসে বলে, তুমিও পুচকি বলছো? লাবিব তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাসে। লাবিব বলে, হ্যাঁ, কারণ তোমাকে দেখতে ছোট বাবুদের মতো, তাই তোমার নাম পুচকি। কেউ তাকে ছোট বললে রাহি সাধারণত রেগে যায়, কিন্তু আজ এই পুচকি ডাক তাকে রাগাচ্ছে না। রাহি হেসে বলে, আচ্ছা, যাও মেনে নিলাম। লাবিব একটা চকোলেট বের করে দিয়ে বলে, এইটা পুচকির জন্য। রাহি চকোলেটটা নিয়ে বলে, থ্যাংক ইউ, ছোট ভাইয়া। লাবিব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুচকির দিকে। তার চোখে যেন আনন্দের ছটা, ভালোবাসার রং। তখন লামিয়া তেরে এসে বলে, আমার চকলেট কই? লাবিব হেসে বলে, আমি জানতাম তুইও লাফিয়ে ঠিক চলে আসবি চকলেট নিতে, এই নে। তারপর মেহরিনের সামনে গিয়ে বলে, এই নাও ভাবি, এটা তোমার। মেহরিন হেসে চকলেটটা নিয়ে নেয়। মেহরিন রূপা বেগমকে বলে, মামুনি, আমি একটু রাহি আর লামিয়াকে নিয়ে আমাদের বাড়ি যাব। রূপা বেগম হেসে মাথা নাড়েন। আচ্ছা। মেহরিন রাজ আর লাবিবকে বলে, আপনারা অফিস থেকে ওখানেই চলে যাবেন। রাজ আর লাবিব সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। তাদের মুখে তৃপ্তির ছাপ। আজ তারা খুব খুব খুশি। খাওয়া দাওয়া শেষে মেহরিন, রাহি আর লামিয়া চলে যায় মির্জা বাড়ির পথে। মেহরিন কলিং বেল চাপে দরজা খুলে দেয় মেহের। দরজা খুলতেই মেহের মেহরিনকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? মেহরিন হেসে বলল, ভালো। তুই? মেহর হেসে বলল, একদম জাক্কাস। ওদিকে রাহি আর লামিয়া একবার মেহরের দিকে, একবার মেহরিনের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, জোড়া মেহরিন। তাদের চমকে যাওয়া দেখে মেহরিন হেসে বলল, হ্যাঁ রে, আমরা দুইজনে জমজ। মেহর হেসে বলল, ওরা কারা? মেহরিন বলে, ভেতরে চল, সবাইকে চিনিয়ে দিচ্ছি। সবাই ঘরে ঢুকল। মেহবুবা এসে রাহিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস রাহি? রাহি বলল, ভালো। তুই? ভালো। লামিয়াকে জিজ্ঞেস করল, কেমন আছো লামিয়া? লামিয়া একটু আস্তে বলে, ভালো আছি, ছোট ভাবি। মেহবুবা লজ্জা পেয়ে বলল, আরে এগুলো বলো না, কেমন জানি লাগে। লামিয়া হেসে ফেলল। রাহি একবার মেহরিনের কাছে যাচ্ছে, আবার একবার মেহেরের কাছে। কিছুক্ষণ পর বলে, তোমরা একদম এক না। চোখের রং আর তিল আলাদা। লামিয়া বলল, ভাইয়া তোমাদের একসাথে দেখলে তো কনফিউজড হয়ে যাবে। মেহর হেসে বলল, আজ সেটাই করব। রাহি বলল, কিন্তু ধরে ফেলবে তো, তিল আর চোখের ব্যাপারটা তো। মেহের হেসে বলল, মেকআপ আর লেন্স কাজে লাগবে কবে? রাহি চোখ বড় করে বলল, মানে তোমরা? লামিয়া বলল, আল্লাহ, আমার ভাইটারে তো আজ তোমরা ধোকা দিয়ে বোকা বানাবে। রাহি আস্তে বলল, আমি ভাবছি দাদা ভাই এখানে থাকলে তো তোমাদের দেখে নিঃশব্দে অজ্ঞান হয়ে যেত। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। মেহের ভ্রু কুঁচকে বলল, এই দাদা ভাই আবার কে? মেহরিন হেসে বলল, হৃদ ভাইয়ার কথা বলছে। হৃদ নামটা শুনেই মেহের চমকে উঠে রাহির দিকে তাকিয়ে বলল, তুমি সেই গোমরা মুখর বোন। রাহি সহ সবাই একসাথে মেহেরের দিকে তাকালো। মেহের বুঝে ভুল সময় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তারপর নিজেই হেসে বলল, না মানে। রাহি হেসে বলল, তুমি দাদা ভাইকে এই নামে ডাকো, গোমরা মুখো ইন্টারেস্টিং। সবাই হেসে উঠল। মেহের মনে মনে বলল, যাক বাবা, বাঁচা গেল। এমন সময় মেহরিন ভ্রু কুঁচকে বলল, হৃদ ভাইয়াকে তুই চিনিস? মেহের কিছু একটা বলতে যাবে, তার আগেই মেহরিন বলল, একদম মিথ্যা বলবি না। সবাই চুপচাপ তাকিয়ে আছে মেহের আর মেহরিনের দিকে। মেহের বলল, সিঙ্গাপুরে দেখা হয়েছিল। রাহি বলল, তাহলে তুমি দাদা ভাইকে চেনো? মেহের মাথা নাড়ে। মেহরিন কিছু একটা বুঝে হাসতে হাসতে বলে, গুড চয়েস। এই কথাটা হয়তো সবাই না বুঝলেও মেহের ঠিক বুঝে যায়। তাই হাসে, মাথা নাড়ে। তাদের আড্ডা জমে উঠে। কিছুক্ষণ পর চুমকি এসে যোগ দেয়। অনেকদিন পর সবাই একসাথে হওয়ায় সবাই খুব খুশি। মালিহা, মির্জা রান্না নিয়ে ব্যস্ত, আর মাহির বাইরে আড্ডা দিচ্ছে।
মেহের বলে, হৃদের সাথে প্রথম সাক্ষাতের কথা যা শুনে সবাই হাসতে হাসতে শেষ। মেহরিন বলে, নৌকা উল্টানোর ব্যাপারটা। সবাই হেসে গড়িয়ে পড়ে। রাহি বলে, শেষমেশ নৌকা উল্টেই গেল। চুমকি বলে, রাজ ভাইয়ার মুখটা নিশ্চয়ই দেখার মতো ছিল। সবাই হাসতে হাসতে বিহবল। বিকেল 5টা। মেহের বসে মেকআপ করছে। 6টা বাজতেই তার মেকআপ শেষ হয়। চিবুকে থাকা তিলটা মেকআপ দিয়ে ঢেকে দেয় আর নতুন একটা তিল বসায় ঠোঁটের নিচে। চোখে লেন্স, চুল সাজানো। একদম মেহরিনের মতোই দেখাচ্ছে। লামিয়া বলে, আজ আমার ভাই খাবে একটা ধোকা। রাহি বলে, আহারে, তবে মজা হবে বেশ। সবাই প্ল্যান অনুযায়ী কাজ করছে। 6:40 রাজ আর লাবিব আসে। রাজ এসেই মেহবুবাকে জিজ্ঞেস করে, মেহরিন কোথায়? মেহবুবা বলে, ছাদে। আপনাকে যেতে বলেছে। রাজ ছাদে গিয়ে দেখে কেউ দোলনায় বসে আছে। হেসে মৃদু পায়ে এগিয়ে যায়। রাজ এলেই সবাই বেরিয়ে আসে, দরজার আড়াল থেকে তাকিয়ে থাকে। মেহরিন, রাহি, লামিয়া, মেহবুবা, চুমকি সবাই চুপচাপ দেখছে। রাজ ডাকে, মুনবিম। মেহের ভেতরে ভেতরে হাসছে, কিন্তু মুখে কিছু প্রকাশ করছে না। ও হেসে উত্তর দেয়, হুম। রাজ ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার? এই সময় ছাদে? রুমে চলো, ফ্রেশ হব। সবাই মেহরিনের দিকে তাকিয়ে হাসে। চুমকি ফিসফিস করে বলে, ফ্রেশ হতে গেলে ও বুঝি তোকে লাগে? মেহরিন কপালে হাত দিয়ে বলে, এই লোকটা আমাকে সব জায়গায় ফাঁসিয়ে দেয়। মেহবুবা বলে, চুপ কর, দেখ তো কি হয়। রাজ বলে, চলো। মেহের বলে, না, আজ আকাশটা সুন্দর লাগছে, একটু সময় কাটাই এখানে। রাজ ভ্রু কুঁচকে বলে, আজ খুব রোমান্টিক মুডে আছো মনে হচ্ছে। মেহের এগিয়ে এসে রাজের হাত ধরে বলল, আপনি আমার পাশে থাকলে রোমান্টিক না হয়ে থাকা যায়। রাজ গভীরভাবে তাকায়, হঠাৎ বলে, আজ তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। মেহের রেগে বলে, লাগবেই তো, এখন তো পুরাতন হয়ে গেছি। এই বলে উল্টে ফিরে যায় আর হাসতে থাকে। রাজ হাসে, এটা কেমন কথা? নতুন পুরাতন আবার কি? তুমি আমার কাছে এখন যেমন বৃদ্ধ বয়সে যখন তোমার চুল পেকে যাবে, কুঁজো হয়ে যাবে বয়সের ভারে, তখনও এমনই থাকবে। এই বলে মেহেরের হাত ধরে। সবাই বলে, ওহ। মেহরিনের বুক থক করে ওঠে। ও বুঝতে পারছে রাজ ওকে ঠিকই চিনবে। রাজ মেহরকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু থেমে যায়। মনে হয় কিছু একটা খটকা লাগছে। রাজ বলে, একটু জড়িয়ে ধরো তো আমাকে। মেহের হতচকিত হয়। রাজ নিজেই কিছুটা এগিয়ে আসে। হঠাৎ মেহেরকে দূরে ঠেলে দিয়ে নিজেও পিছিয়ে গিয়ে বলে, কে তুমি? মেহের বলে, মানে? রাজ রেগে যায়, নাটক করো না, বল কে তুমি? আমি মেহরিন, আপনার আরিওনা। মুনবেন দেখতেই পাচ্ছেন না? সবাই তাকিয়ে। মেহরিন হেসে ভাবে, আমি জানতাম উনি আমাকে চিনতে ভুল করবেন না। রাজ বলে, তুমি আমার মুনবেম বা আরিওনা না। মেহের বলে, কি বলছেন? রাজ পিছিয়ে যায়। আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি দেখতে যতই মেহরিনের মতো হও, তুমি আমার মুনবিম না। আমি আমার মুনবিমের শরীরের গন্ধ, নিঃশ্বাসের শব্দ সব চিনি। তুমি সে নও। মেহের একটু ন্যাকামি করে বলে, কবি সাহেব। রাজ আঙুল তুলে বলে, এই নামে ডাকবে না। এটা কেবল একজনের জন্য বরাদ্দ। আমি জানি না তুমি কে, তবে শুনে রাখো মেয়ে, তাকে চিনতে আমার কোনোদিন ভুল হবে না। মেহের মুগ্ধ চোখে বোনের জীবনের সঙ্গীকে দেখে মনে মনে বলে, তুই একেবারে খাঁটি মানুষকে পেয়েছিস, মেহু। তারপরও ওর নাটক চালিয়ে যায়। তাহলে নিঃশ্বাসের শব্দ শুনে দেখুন। রাজ চিৎকার করে বলে, আমার মাথা গরম করো না মেয়ে। চলে যাও এখান থেকে। মেহের বলে, আপনি আমাকে চিনতে পারলেন না, কবি সাহেব। রাজ চিৎকার করে বলে, তুমি হতে পারো না আমার মুনবিম। ঠিক তখনই মেহরিন সামনে এসে দাঁড়ায়। রাজ একবার মেহেরের দিকে, আবার মেহরিনের দিকে তাকায়। তারপর কিছু না বলে হন হন করে চলে যায়। দরজার সামনে সবাই সরে দাঁড়ায়, রাজ একবার সবার দিকে তাকায়, তারপর রাগে গজগজ করতে করতে চলে যায়। মেহরিন দীর্ঘশ্বাস ফেলে। সে বুঝতে পারে রাজ রেগে গেছে। মেহরিনকে জড়িয়ে ধরে বলে, মানুষের মতো একটা মানুষ পেয়েছিস জীবনে, সত্যি আই এম ইমপ্রেস। উফ কি ভালোবাসা। মেহরিন হাসে। তারপর বলে, তোদের এসবের চক্করে আমার ভোলাবেলা জামাইটা গেল চৈত্যা। যাই গিয়ে স্বামীর রাগ ভাঙ্গাই। খুব রেগে গেছে, আল্লাহ মালুম কত কাঠখড় পোড়াতে হয় তার রাগ ভাঙ্গাতে। আমি কি মজা করতে গিয়ে তোকে ঝামেলায় ফেলে দিলাম, মেহু। মেহের অপরাধী গলায় বলে। মেহরিন হেসে বলে, আরে না, তেমন কিছু না। ওই ভদ্রলোকের অফিস থেকে ফিরেই বউকে দরকার পড়ে, সেখানে বউকে না পেয়ে সালিকার প্র্যাঙ্কের শিকার হয়েছে। তাই চটে গেছে। সেই মুহূর্তেই মেহবুবা, চুমকি, রাহি আর লামিয়া এসে মেহরিনকে ঝাপটে ধরে বলে,
ইউ আর দি মোস্ট লাকি গার্ল। মেহরিন হেসে ওদের জড়িয়ে ধরে বলে, তোমাদের পাকামোর ফল এখন আমাকেই ভুগতে হবে। মেহের হাসতে হাসতে কাঁধে ধাক্কা দিয়ে বলে, বউ ভক্ত জামাই পেয়েছ, আর একটু ভোগবা না। সোনা, তা তো হবে না। কি বলো বাচ্চারা? তখনই রাহি, লামিয়া, চুমকি আর মাহবুবা একসাথে চেঁচিয়ে বলে, ঠিক। মেহরিন হেসে মেহেরের কানের কাছে ফিসফিসিয়ে বলে, তুমি যাকে মন দিয়েছ সে ভালো মানুষ, আশা করছি বিয়ের পর বউ ভক্ত হবে। মেহের লজ্জা পেয়ে দুই হাতে মুখ ঢেকে বলে, যা কিছু বলিস না, বলে দোলনায় গিয়ে বসে পড়ে। বাকিরা সবাই মেহেরের কাছে যায়, আর মেহরিন চলে যায় নিজের রুমের দিকে। দুরুদ পরে বুকে ফু দেয় মেহরিন। কারণ এটাই প্রথম যে তার কবি সাহেব এর রাগের মুখোমুখি হবে। পরিচয়ের পর থেকে কখনো রাগ দেখায়নি। রুমে ঢুকে দেখে কবি সাহেব ল্যাপটপে কাজ করছে। মেহরিন পরিস্থিতি বোঝার জন্য কাশি দেয়, কিন্তু না, কবি সাহেব ফিরেও চায় না। মেহরিন পা টিপে টিপে গিয়ে পাশে বসে। রাজ তাকাচ্ছেই না। মেহরিন বলে, শুনছেন? রাজ বলে, আমি এখন কাজ করছি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। মেহরিন রাজের দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে ডিস্টার্ব করি? রাজ ঠাসঠুস করে ল্যাপটপ বন্ধ করে। মেহরিন চমকে ওঠে। ল্যাপটপটা বিছানার ওপর ছুঁড়ে মারে, টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা ঠাসঠুস করে লাগিয়ে দেয়। মেহরিন একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নিজেকেই নিজে বকে, কেন যে ওদের সঙ্গে তাল দিলাম? একদম উচিত হয়নি এমন করা আমার। আমার ভোলা ভালা জামাইটা কি ভয়ানক রেগে গেছে। এখন এই রাগ কিভাবে ভাঙাই? কিছুক্ষণ পায়চারি করে মেহরিন। তারপর মাথায় একটা বুদ্ধি আসে, আর সে সোজা বেরিয়ে যায় লাবিবের রুমের দিকে। লাবিব ল্যাপটপে কাজ করছিল। মেহরিন গিয়ে বলে, লাবিব, আসবো? লাবিব হাসি মুখে বলে, আরে ভাবে আসো তুমি, আসতে আবার অনুমতি লাগবে নাকি? মেহরিন ভিতরে ঢুকে বলে, আমার একটা কাজ করে দিতে পারবা? লাবিব বলে, হ্যাঁ, অবশ্যই। কি করতে হবে বলো না। মেহরিন বলে, তুমি যেকোনোভাবে তোমার ভাইকে নিয়ে বাড়ির বাইরে যাবে। কোনোভাবেই রাত 10টার আগে আসা যাবে না। পারবা? লাবিব একটু ভাবতে ভাবতে বলে, পারবো। কিন্তু কেন? কিছু হয়েছে? মেহরিন সব খুলে বলে লাবিবকে। লাবিব প্রথমে অবাক হলেও পরে হেসে ফেলে। ভাইয়ের ভালোবাসার বর্ণনা শুনে মেহরিন বলে, মনে রেখো, 10টার আগে ফেরা যাবে না। লাবিব বলে, আচ্ছা, কিন্তু এতে আমার লাভ কি? মেহরিন ভ্রু কুঁচকে বলে, কি চাই বলো? লাবিব দাঁত বের করে বলে, তোমার বোনকে বলবা আমার জন্য কফি করে দিতে। মেহরিন হেসে বলে, ওকে, ডিল। লাবিব বলে, ওকে। তাহলে মিশন রাগ ভাঙানো শুরু। দুজন হাইফাই করে। লাবিব বলে, তুমি ভাইয়ের কাছে যাও, আমি 20 মিনিটের মধ্যে বেরিয়ে যাব ভাইকে নিয়ে। মেহরিন হেসে চলে আসে। রুমে আসে রাজের জন্য কফি নিয়ে। দেখে রাজ আবার ল্যাপটপে বসে গেছে। চুলগুলো ভালোমতো মোছেনি, পানি পড়ছে। মেহরিন রাজের সামনে কফিটা এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। রাজ বলে, খাবো না। মেহরিন কফির মুখটা টেবিলে রাখে। তোয়ালে নিয়ে মাথা মুছতে থাকে। রাজ কিছুক্ষণ চুপ থাকে। তারপর মেহরিনের হাত সরিয়ে দিয়ে বলে, কোনো দরকার নেই। মেহরিনের খারাপ লাগে। কান্না আসতে চায়। কিন্তু নিজেকে শক্ত করে রাখে। দাঁতে দাঁত চেপে সব সহ্য করে। আসলে যাদের কাছ থেকে আমরা শুধু ভালোবাসা পেয়েছি, যদি তারাই হঠাৎ করে উপেক্ষা করে বা রুক্ষ ব্যবহার করে, ওই আঘাতটা সরাসরি মনের মধ্যে লাগে। এখন মেহরিনের ঠিক তেমনই লাগছে। কিন্তু তবুও কিছু করার নেই। কারণ এখানে 100% দোষ তার নিজের। রাজ চলে যায় ব্যালকনিতে। মেহরিন দাঁড়িয়ে থাকে, হাত মুষ্টিবদ্ধ করে। রাজ ব্যালকনি থেকে উকি দিয়ে দেখে মেহরিন কি করছে। তখনও দাঁড়িয়ে আছে মেয়েটা, মাথা নিচু করে। রাজ আকাশের দিকে তাকিয়ে বলে, সরি মুনবিম, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু আজ তুমি যা করেছো, একদম ঠিক করনি। আমি জানি এটা মজা ছিল, কিন্তু আমি যদি ওই মেয়েটাকে অন্য ছুঁয়ে ফেলতাম, না বুঝে, না জেনে, তখন তুমি কি সেটা মানতে পারতে? কখনোই না। আমি জানি তুমি পারতে না। তোমার কষ্ট হতো, সেটা যতই প্র্যাঙ্ক হোক। রাজ থামে। আমি আজ অবধি তোমাকে ছাড়া কোনো নারীকে ওইভাবে ছুঁইনি। যদি তুমি ভেবে আমি ও মেয়েটাকে ছুঁয়ে ফেলতাম, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। রাজ নিজের হাতের দিকে তাকায়, যে হাতে সে মেহেরকে ধরেছিল। সেই হাত দিয়েই দেয়ালে খুশি মারতে থাকে অনবরত। রক্ত পড়ে। মেহেরিন শব্দ পেয়ে ছুটে আসে। যখন দেখে রাজ কি করছে তখন মেহেরিন দৌড়ে কাছে আসে, ওর হাত ধরে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? রক্ত পড়ছে, দেখতে পাচ্ছেন না? রাজ ওকে ঝাঁকিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। মেহরিন হতভম্ব। এতটা রাগ রাজ করতে পারে, কল্পনাও করেনি। চোখে জল নিয়ে তাকায়।
রাজ মেহরিনের চোখে পানি দেখে আরো এক খুশি মারে দেয়ালে। মেহরিন এবার কান্নায় ভেঙে পড়ে। রাজ চোখ বন্ধ করে নিজেকে সামলায়। তারপর মেহরিনকে জড়িয়ে ধরে বলে, কাঁদছো কেন? আমি তোমাকে বকেছি, মেরেছি। মেহরিন রাজকে জড়িয়ে ধরে বলে, মারুন, বকুন, তবু কথা বলুন আমার সাথে। আপনার অবহেলায় আমার সহ্য হয় না কবি সাহেব। রাজ কিছু বলে না, চুপ করে থাকে। মেহরিন আরো বলে, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। তাহলে আমি কখনোই রাজি হতাম না। আমাকে মাফ করে দিন কবি সাহেব। আমি আর কখনো এমন করব না। দয়া করে আমার জন্য নিজেকে কষ্ট দেবেন না। রাজ বলে, কান্না করো না প্লিজ, কান্না থামাও। তাহলে বলুন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। রাজ মেহরিনকে সোজা করে দাঁড় করিয়ে বলে, ওরা তোমাকে বলল আর তুমি রাজি হয়ে গেলে, তাই না? তোমার কি একটু সেন্স নেই যে আমি কি করতে পারি বা কি করি? যদি আমি সত্যিই ওর সাথে কিছু করে ফেলতাম, না চিনে না জেনে, তখন আমি তোমাকে বুদ্ধিমতী ভাবতাম। মেহরিন মেহরিন করুণ চোখে তাকায় রাজের দিকে। এই প্রথম রাজ তাকে মেহরিন বলে ডাকে। মেহরিন বুঝে যায় রাজ সত্যিই ভীষণ রেগে আছে। সে কিছু বলতে যাবে, এমন সময় লাবিব আসে। ব্রো, একটু বাইরে আসো, এমার্জেন্সি। রাজ কিছু না বলে চলে যায়। লাবিব কানে কানে কিছু বলে রাজকে নিয়ে বেরিয়ে যায়। মেহরিন কিছুক্ষণ বেকনিতে বসে থাকে। তারপর উঠে যায়, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এরপর সবাইকে এসএমএস করে ডাকে তার রুমে আসতে। সবার মধ্যে মেহের, মাহবুবা, চুমকি আর লামিয়া আসে। রাহি চলে গেছে ইতোমধ্যে। বাড়ি থেকে অনেক কল করছিল তাই চলে যেতে হয়েছে। মেহরিন মনমরা হয়ে বসে। মেহের কাঁধে হাত রেখে বলে, সরি মেহু, বুঝতে পারিনি ভাইয়া এতটা রেগে যাবে। মাহবুবা বলে, ঠিক বলছিস, এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। লামিয়া বলে, ব্রো এমনিতে সহজে রেগে না, কিন্তু একবার রেগে গেলে সহজে তা কমে না। মেহরিন বলে, রাগ রাগ ভাঙাতে হবে। ঝামেলাটা আমরা সবাই মিলে পাকিয়েছি, তাই ঠিকও করতে আমাদেরকেই করতে হবে। কিন্তু সবার সাহায্য লাগবে। সবাই একসাথে বলে, কি সাহায্য? মেহরিন ফিস অফিসে কিছু বলে। মেহের হেসে বলে, বাহ, তার মানে আজ খাত ভা। চুমকি মেহের মুখ চেপে ধরে। মাহবুবা বালিশ ছুঁড়ে মারে। মেহরিন বিরক্ত হয়ে বলে, উফ, থামবি তোরা। এমন কিছু না করলে উনার রাগ কমবে না। আমি মরছি নিজের জ্বালায়, আর তোরা মজা নিচ্ছিস। এখন যা বললাম, কাজে লেগে পড়। সবাই একমত হয়, হাতে হাতে রুম সাজাতে শুরু করে। লাল আর সাদা লাভ বেলুন, রঙিন মোমবাতি, সরি লেখা সার্কিট বেলুন, লাইটিং, সব মিলিয়ে এক রঙিন রূপ। ঠিক তখনই মালিহা মির্জার রুমে ঢোকেন। সবাই তড়িঘড়ি করে সব লুকিয়ে ফেলে। মেহরিন বলে, কিছু বলবে মা? মালিহা মির্জা সন্দেহভাজন দৃষ্টিতে বলেন, তোমরা কি করছো এখানে সবাই? আমাকে দেখে চোরের মতো করছো কেন তোমরা? মেহের সিরিয়াস মুখ করে বলে, আপনি এখন যান। আমরা গোপন বৈঠকে বসেছি। এখানে কোনো মহিলা মানুষ এলাউড না, আর এটা অবশ্যই আপনার মেয়ে জামাই সম্পর্কিত। এখন তাও যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে বলুন, আমরা সব বিস্তারিত ভেঙে ভেঙে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব আপনাকে। মালিহা মির্জা একটু লজ্জা পায় এমন কথায়। কিছু না বলে এক প্রকার দৌড়ে পালন ওখান থেকে। সবাই হেসে গড়িয়ে পড়ে। লামিয়া বলে, মেহের আপু, তুমি তো একেবারে জোস। কি কথা বললে আন্টি তো একদম পালিয়ে গেল। মেহের হেসে বলে, কোন রোগে কোন ওষুধ লাগবে আমি জানি রেবনু। সবাই হাসতে হাসতে রুম সাজানো শেষ করে। রুমের মাঝখানে মেঝেতে SORROI KOBISHEHEB লেখা। আর পুরো ঘর লাল সাদা বেলুনে সাজানো। তার সাথে ঘরের সৌন্দর্য বাড়িয়েছে রং বেরঙের মোমবাতি। অপূর্ব সুন্দর লাগছে রুমটা। সাজানো শেষ হতেই মেহরিন বলে, এবার তোরা যা। মেহের বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো বের করে দিবি, কাজ শেষ না। আফটারনাল, তুইও তো একজন বাঙালি। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, গাং পার হইলে মাঝিকোন শালা। আমাদের ব্যাপারটাও সেম। মেহরিন তেরে যায়, তা দেখে মেহের হাসতে হাসতে দৌড় দেয়। একে একে সবাই মেহরিনকে অল দ্য বেস্ট বলে চলে যায়। ঘরের সবাই চলে যেতেই মেহরিন টেবিলের কাছে এগিয়ে যায়, একখানা চিঠি লেখে। টেবিলের ওপর চিঠি, একটা গোলাপ, আর একটা মোমবাতি রাখে মেহরিন। তারপর চলে যায় কভার্টের সামনে, খুঁজে খুঁজে একটা কালো শাড়ি বের করে। আর তা নিয়ে চলে যায় ওয়াশরুমে। শাড়ি পরে এসে আয়নার সামনে বসে মেহরিন চোখে একটু কাজল দেয়, ঠোঁটে দেয় লাল লিপস্টিক, কপালে ছোট টিপ, আর চুলগুলো এক সাইড করে বেলি ফুলের গজরা লাগায়। সাজ শেষ করে লাবিবকে টেক্সট পাঠায়, চলে আসো। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে। রাজ রুমে ঢুকে অবাক, এই সব কে করলো? সে তাকায় আশেপাশে, মেহরিন নেই। ফ্লোরে চোখ যায়,
SORROIKOBISHEB। রাজ হাসে, মনে মনে বলে, রাগ করে ভালোই হলো, বউটা কত কিছু করেছে। শুধু ফাইটার নয়, রোমান্টিকও আছে বটে। রাজ নিজের ঘড়ি খুলতে খুলতে এগিয়ে যায় টেবিলের সামনে, ওয়ালেট আর ঘড়ি রাখতে গিয়ে টেবিলের ওপর গোলাপ আর চিঠি দেখে সে হাসে। চিঠি খুলে পড়তে শুরু করে। প্রিয় স্বামী, কিছু বলতেই ইচ্ছে করছে না, তবুও এই চিঠিখানা লিখছি। কারণ অভিমান জমে থাকলে ভালোবাসার শব্দগুলোও কষ্ট পায়। হ্যাঁ, ভুল হয়েছে, একটা ভুল করে ফেলেছি, যা আমার করা মোটেও উচিত হয়নি, স্বীকার করি। তবে তার মানে এই না যে সব দোষ আমার। সব দোষ তো আপনার বাঁকা হাড়ের আর সেই পাকা হাতের, যে হাতে আমাকে ছুঁয়ে দিয়েছে ভালোবাসায়, গেঁথে দিয়েছে আবেগে। তাই কোনোভাবেই সম্পূর্ণ দোষ আমার নয়, এখানে 50% ভাগীদার আপনিও। ভুল করে ফেলেছি, তবুও বউ তো আপনারই। তাই সবকিছু বিবেচনা করে মাফ করে দিন। আর নয় তো আপনার বাঁকা আটকে বলুন নিজের সীমার মধ্যে থাকতে। আমাকে দিয়ে যেন কোন উল্টাপাল্টা কাজ না করায়। ইতি আপনার স্ত্রী মেহরিন শিকদার। ধীরে ধীরে তার হাসি বাড়তে থাকে। মনে মনে বলে, নিজে দোষ করে সেখানে আবার আমাকেও 50% ভাগীদার বানাচ্ছে, বাহ কি বুদ্ধি। সব দোষ নাকি আমার বাঁকা হাড়ের। এসবের দরকার ছিল না বউ। আমি এমনিতেই সব ঠিক করে নিতাম। আমি কি আমার আরিওনার ওপর রাগ করে থাকতে পারি? রাজ হাত বাড়িয়ে গোলাপটা নেয়। হাতে ব্যান্ডেজ বাঁধা, লাবিব জোর করে করিয়ে দিয়েছে। সে গোলাপটা হাতে নিয়ে চিঠির ওপর রাখে। তারপর মেহরিনকে খুঁজে না পেয়ে বেকুনিতে যায়। ওখানে দাঁড়িয়ে এক কালো শাড়ি পরা রমণী। পেছনে ফিরে দাঁড়িয়ে গজরা থেকে বেলি ফুলের গন্ধ ভেসে আসছে। রাজ ধীরে ধীরে বলে, মুনবেন। মেহরিন ধীরে ফিরে তাকায়। মেহরিন ঘুরে তাকাতেই থমকে যায় রাজ। রাজের মনে হচ্ছে তার মুনবেম যেন রাতের আধারে লেখা কোনো কবিতা। কালো শাড়িতে ঢেকে রাখা তার শরীর যেন চাঁদের গায়ে মেঘের পড়ত। আর ওই চোখ, যেখানে কাজলের রেখায় আঁকা আছে না বলা হাজার গল্প। ঠোঁটে হালকা লিপস্টিক, তেমন জলজলে কিছু না, তবু এতটা নরম, এতটা হৃদয় ছোঁয়া, যেন কোনো পুরনো ভালোবাসার কথা চেপে রাখা রং। কপালে ছোট্ট একটা লাল টিপ, তার সরলতা আর নারীসুল অহংকারের ছাপ। আর সেই চুল, খোলা চুলে গাঁথা বেলি ফুলের গাছরা। বাতাসে হালকা করে দুলে ওঠে তার চুল। আর প্রতিটা ফুল যেন সুবাস ছড়ায়, শুধু প্রাণ নয়, মনের গভীরে। মনে হয় সময় থেমে গেছে কিছুক্ষণ। সব শব্দ থেমে গেছে, শুধু তার চুরির শব্দ বেঁচে আছে বাতাসে। রাজের হাত যেন নিজেই চলে যায় বুকের বাম পাশে, আর সেখানে চেপে ধরে সে বসে পড়ে। কনি সাহেব। রাজ ফিসফিস করে বলে, আরিওনা। মেহরিন ছুটে আসে। চোখ মুখ কাঁদুনে হয়ে আছে তার। তুমি আমাকে খুন করতে চাও, মুনবেম? কি বলছেন এসব? পাগল হয়ে গেছেন নাকি? আমাকে মারার জন্য এত আয়োজন বুঝি? মেহরিন এতক্ষণে বুঝে যায় রাজের কথার মানে। রাগে তার মাথা গরম হয়ে যায়। রাজের বুকের মাঝখানে এক কিল মেরে বলে, অশুভ, শয়তান, বেয়াদব লোক। সব সময় সবকিছু নিয়ে মজা করেন। আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? রাজ বলে, আমার বুকে ব্যথা করছে আর তুমি সেই বুকেই মারছো। ইটস নট ফেয়ার বউ। মেহরিন তড়িৎ উঠে আসে, কাছে বসে যায়। কি হয়েছে? বেশি ব্যথা করছে? রাজ মেহরিনকে জড়িয়ে ধরে বলে, এভাবে আমার সামনে আসুন না বউ, আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো, তখন এই সুন্দর শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাবে আমার গভীর ভালোবাসায়। মেহরিন চোখ বড় করে বলে, আল্লাহ, তুমি কার পাল্লায় ফেললে আমায়? কি পাগল লোক, আমায় অযথা টেনশন দেয়। একদিন মেরাই ফেলবে টেনশন দিতে দিতে। আপনি আমাকে মার। আর কিছু বলার আগেই রাজ তার ঠোঁটে ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, এসব বালমার্কা কথা মুখে আনবা না। আমি বেঁচে থাকতে তোমার কিছু হবে না। সবাই আমায় ছেড়ে চলে গেছে, তুমিও কি আমায় ছেড়ে চলে যেতে চাও? মেহরিন কিছু বলতে চাইলে রাজ ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দেয়। না, আর একটাও বাজে কথা না। আমার সামনে আর কখনো এসব বলবে না। মনে থাকবে তো? মেহরিন মাথা নাড়ে। রাজ তাকে কোলে বসিয়ে কপালে গভীর চুমু খায়। প্রিয়তমা, তুমি আমার নিঃশ্বাসে জড়ানো ভালোবাসা। তোমার অনুপস্থিতির কল্পনায় আমার বুকটা ছিন্নভিন্ন করে দেয়। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি। হারিয়েছি আমার বাবা, হারিয়েছি আমার মা। তাদের হারিয়েও টিকেছিলাম কোনোভাবে। কিন্তু তোমায় হারালে, না বউ, আমি আর টিকতে পারবো না। তুমি আমার শেষ আশ্রয়, শেষ চাওয়া। যদি কখনো মৃত্যু আসে, তবে আমার আগে আসুক। তোমার মৃত্যুর আগে যেন আমার সমস্ত অস্তিত্ব ধ্বংস হয়ে যায়। আমার চিহ্ন পর্যন্ত যেন না থাকে এই পৃথিবীতে। আমাকে এমনভাবে নিও যেন আমি কোনোদিন ছিলাম না। তবু সে যেন বেঁচে থাকে, সে যেন ভালো থাকে। আমার মাওলা।
কিন্তু যদি নেওয়ারই হয় তবে আমাদের একসাথে নিও, কারণ আমি জানি আমরা কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না। আমার জীবন চলে তোমার হাসির ছায়ায়, তোমার চোখের জল আমার মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি। তুমি আমার সমস্ত ভালোবাসার শেষ ঠিকানা, তুমি না থাকলে আমার পৃথিবীটাই অচেনা। তাই যদি মৃত্যু আসে তবে আমার আগে নিয়ে যেও আল্লাহ। তুমি কি জানো, তুমি আছো বলেই আমি এখনো আছি, তুমি আছো বলেই শ্বাসটা টিকে আছে। তুমি হারালে আমি শেষ, তুমি আমার পৃথিবী, তুমি আমার শান্তি, তুমি আমার শেষ জীবন। মেহরিন রাজের মুখে হাত রেখে মাথা নাড়ে, চোখ বুজে বলে, এমন কথা বলবেন না, এখনো অনেক কিছু বাকি কবি সাহেব। আপনার সন্তানের মা হওয়া বাকি, আপনার সাথে জীবন উপভোগ করা বাকি, আপনার হাত ধরে বৃদ্ধ হওয়া বাকি। রাজ মুচকি হেসে বলে, হ্যাঁ, নাতি নাতনির মুখটাও তো দেখতে হবে। মেহরিন থেমে যায়। রাজ হাসে, তুমি তো বললে বৃদ্ধা হবে আমার সাথে, তাহলে নাতি নাতনি দেখব না? চলো চলো, তাদের আনার ব্যবস্থা করি। মেহরিন ভ্রুকুচকে বলে, আপনি নাতি নাতনি আনবেন কিভাবে? রাজ বাঁকা হেসে বলে, আমি নাতি নাতনির বাবা অথবা মা কে আনবো, আর তারা আনবে আমাদের নাতি নাতনি। মেহরিন হা করে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে এসব? রাজ হঠাৎই মেহরিনের দিকে তাকিয়ে রাগে গর্জে ওঠে, সব দোষ তোমার। মেহরিন অবাক হয়ে তাকায়, মানে আমি কি করলাম আবার? রাজ জাজিয়ে ওঠে, চুপ, তোমার জন্য আমার বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ওরা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, একমাত্র তোমার জন্য। দায়িত্বহীন মা কোথাকার। মেহরিন মাথায় হাত দিয়ে কপাল চাপড়ে বলে, আল্লাহ, কি পাগল লোক আমার কপালে লিখলা। বাচ্চা তো হলোই না, আর উনি বলতেছে আমার জন্য নাকি ওদের স্কুলে যেতে দেরি হচ্ছে। রাজ থামেই না, চলো চলো, প্রসেসিং শুরু করি। আমার শ্বশুর শাশুড়ি আর কতদিন একা একা থাকবে? ওনাদের খেলার সাথী দরকার, আর আমি একজন দায়িত্ববান জামাই। ওনাদের ইচ্ছা আমি নিজের জীবন যৌবন দিয়ে হলেও পূরণ করব ইনশাআল্লাহ। মেহরিন হতভম্ব, মুখে ভাষা নেই। এই পাগল লোক রাগ করেই ভালো ছিল। রাজ মেহরিনকে উদ্দেশ করে বলে, চলুন মিসেস চেতন গার্ডিয়ান। মেহরিন হেসে ফেলে, আর রাজ তাকে কোলে তুলে নিয়ে ঢুকে পড়ে ঘরে। রাতটা গভীর, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সাদা পর্দায়। ঘরের ভেতরে হালকা গন্ধ, বেলি আর টিউলিপের। ফুলে ভরা বালিশ, চারপাশের রঙিন মোমবাতির আলোর ঝিলিক। রাজ ধীরে ধীরে মেহরিনের গায়ে শাড়ি ঠিক করে দেয়। মেহরিন চুপচাপ, চোখে মুখে মিশে আছে লাজ, ভয়, আর এক অদ্ভুত প্রত্যাশা। রাজ মৃদু গলায় বলে, তোমাকে পেয়ে আমি পূর্ণ হয়েছি বউ। আজ রাত শুধু আমাদের। রাগ, অভিমান, হাসি, কান্না, সব পেরিয়ে এসেছি আমরা। এবার একসাথে থাকার সময়। মেহরিন নিচু গলায় বলে, কবি সাহেব। রাজ তার হাত ধরে বলে, তুমি শুধু আমার, আমার মেহরিন, আমার স্বপ্নরং। চোখে চোখ রেখে রাজ মেহরিনের কপালে একটি চুমু খায়। আর বাইরের চাঁদের আলো আরো মৃদু হয়ে ঘরটাকে আবেশে ভরিয়ে দেয়। আর ওরা দুজন হারিয়ে যায় ভালোবাসার উত্তাল সাগরে। সকাল 7টা। মেহের আর মাহির ভাই বোন দুজনই বের হয়েছে একটু সকালে হাঁটাহাঁটি করতে। রাস্তা ফাঁকা, বাতাসে অদ্ভুত একটা প্রশান্তি। মেহের পরেছে সাদা টি শার্ট আর সাদা ট্রাউজার, একটু উঁচু করে ছুটি করেছে চুলগুলো। মাহিরের পরনে 3/4 প্যান্ট আর সাদা একটা টি শার্ট। দুজনেই গল্প করছে ছোটবেলার কথা নিয়ে, আর দৌড়চাপও করছে হালকা। হাসির খিলখিল, নরম রোদের দুই ভাইবোন যেন ফিরে গেছে শৈশবে। হঠাৎ মাহির দাঁড়িয়ে পড়ে। মেহের একটু এগিয়ে যায়, কথা পাচ্ছে না পাশে, ঘুরে দেখে মাহির নেই। পিছনে ফিরে দেখে মাহির দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে কিছু দেখছে। মেহের তার কাছে এসে বলে, কি রে? মাহির হাতের ইশারায় চুপ থাকতে বলে। কিছু না বুঝে মেহের তার চোখের দিক অনুসরণ করে। আর যা দেখে তাতে যেন বুকের ভেতর কিছু একটা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। হৃদ দাঁড়িয়ে আছে একজন মেয়ের সঙ্গে, হাসছে, অবচেতনভাবে কাঁধ ঝাঁকিয়ে কিছুর উত্তর দিচ্ছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরী ভাষা বলে ওরা পরিচিত, আর খুব স্বচ্ছন্দ। হৃদ কথাই কথাই মেয়েটির মাথায় হাত দিচ্ছে। মেহের কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাহির হাত ধরে বলে, বাড়ি চল। মাহির বলে, আরে দাঁড়া, হৃদ ব্রোকে একটু হাই বলে আসি। মেহের একটা ধমক দিয়ে বলে, চুপচাপ চল। মাহির কিছু না বলে, মুখ দেখে বুঝে নেয় বোনটা রেগে গেছে। তবে সে বুঝতে পারে না কেন হঠাৎ এত রাগ। বাসায় ফিরে মেহের রুমে ঢুকে পড়ে। রাগে দুঃখে নিজের চুল টেনে ধরে। গত রাতের কথা মনে পড়ে। হৃদের ব্যবহার, কথাবার্তা সবই ইঙ্গিত করেছিল সে মেহেরকে পছন্দ করে। তাহলে এই মেয়েকে এত সকালে হৃদ ওই মেয়ের সঙ্গে কি করছিল? কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মেহের ফোন তোলে।
হৃদকে কল দেয়। হৃদ কল ধরেই স্বাভাবিকভাবে বলে, আপনি কোথায়? হৃদ উত্তর দেয়, বাড়িতে। মেহেরের মাথাটা আরো গরম হয়ে যায়। মিথ্যে বলছে। সে বলে, ও আচ্ছা। তারপর ফোনটা কেটে দেয়। রুমে পায়চারি করে। বুকের ভেতরের ট্রাক যেন আগুন হয়ে ফুঁসে উঠছে। রাগ আর কন্ট্রোল করতে না পেরে চলে যায় ওয়াশরুমে একটা লম্বা শাওয়ার নেওয়ার জন্য। ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দেয়, দাঁড়িয়ে থাকে। সময় চলে যায়। মিনিট, মিনিট, 1 ঘন্টা। ড্যাশ ড্যাশ ড্যাশ। অন্যদিকে মেহরিন রান্নাঘরে দাঁড়িয়ে কফি বানাচ্ছে। পাশে মাহবুবা। সকালটা শুরু হয় একটু ব্যতিক্রমভাবে। মাহবুবা চোখ কুঁচকে বলে, কি হয়েছে তোর, মুখ অমন বাকলার পেছনের মতো করে কেন? মেহরিন ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলে, বিয়ে হলে বুঝবি। মাহবুবা হেসে বলে, ভাইয়ার অত্যাচারের শিকার হয়েছিস বুঝি? মেহরিন মুখ গম্ভীর করে বলে, সবকিছুর সওদা এভাবেই নিয়েছে। মাহবুবা হেসে মেহরিনের চিবুকে হাত রেখে বলে, আহারে আমার সোনা, খুব কষ্ট হচ্ছে, বল। মেহরিন মুখ ফিরিয়ে বলে, যা তো, জ্বালাস না। এই কথার মাঝখানে মালিহা মির্জা আসেন। ওনাকে দেখে দুই বোন তৎক্ষণাৎ টপিক চেঞ্জ করে। মেহরিন বলে, কি রে, মেহের কোথায়? মাহবুবা বলে, দুই ভাই বোন মর্নিং ওয়ার্কে গেছিল, ফিরেছে এখন রুমে হয়তো। মালিহা মির্জা বলেন, সবাইকে ডেকে আনো, আমি নাস্তা দিচ্ছি। মেহরিন আর মাহবুবা দুইজন দুই মগ কফি হাতে নিয়ে মাথা নেড়ে চলে যায়। মেহরিনের হাতে রাজের কফি আর মাহবুবার হাতে লাবিবের। মাহবুবা চলে যায় লাবিবের রুমে, আর মেহরিন নিজের রুমে। রুমে গিয়ে দেখে রাজ বিছানায় বসে। মেহরিন ভ্রু কুঁচকে বলে, কি সমস্যা? এমনভাবে তাকিয়ে আছেন কেন? রাজ হেসে বলে, একটা বিষয় নিয়ে ভাবছিলাম। মেহরিন রাজকে কফি দিয়ে বলে, কি ব্যাপার? রাজ মেহরিনকে নিজের কোলে টেনে নিয়ে বলে, তোমার বোন মানে আমার বড় শালিকা তো গর্তে পড়ে গেছে। মেহরিন বলে, মানে? ও তো রুমে গর্তে পড়লো কিভাবে? রাজ হেসে মেহরিনের নাকে চুমু দিয়ে বলে, আরে বউ, ওই গর্তে না। মেহরিন মুখ গম্ভীর করে বলে, দম না করে বলুন, না বললে নাই। রাজ বলে, আরে শালাবাবু আর মেহের মর্নিং ওয়ার্কে গেছিল। মেহরিন ভুরু কুচকে বলে, হ্যাঁ গিয়েছিল তো। আপনি জানলেন কিভাবে? রাজ সিরিয়াস ভঙ্গিতে বলে, আমার শত্রুরা জানে মাহির আমার শালাবাবু। তাই ওর উপর যেন কোনো বিপদ না আসে, আমার লোকেরা সবসময় তাকে চোখে চোখে রাখে। শুধু তাকে না, তোমাদের সবাইকেই। মেহরিন বলে, আচ্ছা, বুঝলাম। তো তখন কি গর্তে পড়ে গিয়েছিল? রাজ কপালে হাত দিয়ে বলে, ইস বউ, আগে আমাকে বলতে দাও। রাজ বলে, ওখানে মাহির হৃদকে দেখে দাঁড়ায়। আর মেহের মাহিরকে এক প্রকার টানতে টানতে নিয়ে আসে। আমার কাছে যতদূর খবর আছে, হৃদকে মেহের আগেই চিনত। আর তারা একই ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরেছে। সিঙ্গাপুরেও ওদের একসাথে দেখা গেছে। মেহরিন হেসে বলে, হ্যাঁ জানি, হয়তো ওদের ভিতরে কিছু আছে। রাজ মাথা নেড়ে বলে, খুব। মেহরিন বলে, আচ্ছা, তারপর কি হলো সেটা বলুন। রাজ হেসে বলে, হৃদ পুচকির সাথে কথা বলছিল, তোমার বোন হয়তো ভেবেছে অন্য মেয়ে। মেহরিন হেসে বলে, ওহ, আচ্ছা এই ব্যাপার। রাজ একটা শয়তানি হাসি দিয়ে বলে, আমার সাথে প্র্যাঙ্ক করেছিল তাই না? আজ শালিকার পালা। মেহরিন হেসে বলে, বেশি কিছু কইরেন না, সে রেগে গেলে কিন্তু সবার 12টা বাজায় দিবে। রাজ বলে, এখন কেন? যখন ওরা প্র্যাঙ্ক করছিল আমার সাথে তখন তুমি সাপোর্ট দিছ। এখনো দিবা? মেহরিন বলে, আচ্ছা, তা না হয় দিব। তবে হৃদ ভাইও কি ওকে পছন্দ করে? রাজ হেসে বলে, ওই শালের শুধু পছন্দেই সীমাবদ্ধ না, রীতিমতো প্রেমে পড়ে খালবিলে পড়ে গেছে। মেহরিন হেসে বলে, তাহলে দুইজনকে একসাথে পবিত্র বন্ধনে বেঁধে দিই, কি বলেন? রাজ হেসে বলে, দিব, বাট আই থিঙ্ক শালিকা আমাদের আশায় থাকবে না, নিজেই কিছু একটা করবে। তার সম্পর্কে যতটুকু জানলাম, সে নিজের জিনিস ভালোভাবে না পেলে ছিনিয়ে নেয়। মেহরিন হেসে বলে, হ্যাঁ, ছোট থেকে এমন। ওর কিছু পছন্দ হলে সেটা ওর চাই মানে চাই। একবার কি হয়েছে জানেন? আমাদের পাশের বাসার একটা মেয়ে ছিল আয়শা। ও একটা পুতুল কিনে আনছে। সেটা আমাদের মেহেরের পছন্দ হয়েছে। তাই ও চেয়েছে, বলেছে, ওটা আমায় দাও, আমি টাকা দিচ্ছি, তুমি আরেকটা কিনে নিও। কিন্তু ওই মেয়ে ওটা দেবে না, তাই ওকে মেরে ওটা নিয়ে এসেছে। রাজ হেসে বলে, আরে বউ, শালিকা সব ডাকাত। মেহরিন রাগী চোখে তাকিয়ে বলে, কি বললেন আপনি? রাজ টুক গিলে বলে, না মানে, বলতে চেয়েছিলাম, খুব সাংঘাতিক। মেহরিন রাজের কোল থেকে উঠে রাগ রাগ ভঙ্গিতে চলে যায়। রাজ মুখ বাঁকিয়ে বলে, যা বাবা, সত্যি বললেই চলে যায়। রাগে যায়। আজকাল সত্যি ও বলা যায় না। তবে এরা দুই বোনই সাংঘাতিক। তারপর বিছানায় শুয়ে বলে, ভাই হৃদ, আমি একা কেন?
আবার তুইও বুঝবি বউ কি জিনিস, কেমন লাগে বউয়ের প্যারা। সকাল 9টায় সবাই খাবার টেবিলে। মেহরিন, রাজ, মেহের, লামিয়া, লাবিব, মাহবুবা, মাহির, চুমকি, ফিরোজ মির্জা, মালিহা মির্জা সবাই খাচ্ছে আর টুকটাক গল্প করছে। সবার খাওয়া প্রায় শেষ। ফিরোজ মির্জা আর মালিহা মির্জা চলে গেছেন নিজেদের রুমে। মেহের প্লেটের দিকে তাকিয়ে আছে। তা দেখে রাজ শয়তানি হেসে মাহিরকে ডেকে বলে, বুঝলে মাহির, হৃদ নাকি বিয়ে করবে। মেহের ফট করে মাথা তুলে তাকায় রাজের দিকে। তা দেখে মেহরিন হেসে ফেলে। মাহির বলে, কি বলেন? ওই জন্যই আজ দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছিল। রাজ মাথা নেড়ে বলে, হ্যাঁ, কাল বলল মেয়ে নাকি পছন্দ হয়ে গেছে, বিয়ে করবে 2-3 দিনের মধ্যে। মেহেরের ভিতরে যেন ঝড় বয়ে যায়। মনে হচ্ছে কেউ তার শরীরের সব হাড় গুঁড়িয়ে দিয়েছে। অসহ্য পরিমাণ কষ্ট হচ্ছে। কান্না ভেজা গলায় ঢোক গিলছে। মাহির বলে, ভালোই তো, একটা বিয়ে খাবো। মাহবুবা বলে, ও মা, তাহলে তো ভালোই, আবার একটা বিয়ে হবে। লাবিব মাহবুবার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, বিয়ে নিয়ে এত এক্সাইটেড তুমি, লাদা বাচ্চা? তাহলে চলো আমরাও বিয়ে সেরে নেই, তোমাকেও তো বাচ্চা থেকে বড় বানাতে হবে তাই না? লাবিবের কথার মানে বুঝে মাহবুবার কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে। লজ্জায় লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। আর লাবিব বলে যাচ্ছে। সহ্য করতে না পেরে মাহবুবা দেয় লাবিবের উরুতে একটা চিমটি। লাবিব ইসস করে উঠে। সবাই তাকায় তার দিকে। লাবিব হেসে বলে, মশা মশা। মাহবুবার দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, খুব বড় মশা। মাহবুবা হেসে ফেলে। লামিয়া সবটা দেখেছে, তাই মাথা নিচু করে হাসছে। ওদিকে চুমকি বলে, দুলাভাই, নিউজটা কি সত্যি নাকি? শান্ত তো কিছু বলল না। রাজ চুমকির দিকে তাকিয়ে বলে, শালিকা, ওটা সিক্রেট, তাই হয়তো বলেনি। চুমকি মাথা নেড়ে বলে, হয়তো। মেহেরের সবকিছু অসহ্য লাগছে। সবাই একে একে উঠে যায়। রাজ, মেহরিন আর মেহের বসে থাকে। রাজ হেসে বলে, মেহের। মেহের তাকায়। রাজের অনেক হাসি পাচ্ছে। অনেক কষ্টে চেপে বলে, তুমি তো মেবি হৃদকে চিনো। মেহের মাথা নাড়ে। রাজ বলে, ওর বউকে কি গিফট দেওয়া যায় বলো তো? মেহের মেহরিনের দিকে তাকায়। মেহরিন বোনের কষ্ট বুঝে রাজকে ধমক দিয়ে বলে, আমি বলে দিব, আপনি এখন চুপ করুন। রাজ বলে, আচ্ছা, তা বেশ, তুমি বলো। মেহরিন বলে, পরে বলে দিব। মেহের উঠে চলে যায়। রুমে গিয়ে মেহের দরজা আটকে দেয়। অসহ্য যন্ত্রণা। বারবার চোখের সামনে ভেসে উঠছে হৃদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। কানে বাজছে হৃদের বলা প্রতিটা কথা। প্রতিটা মিষ্টি হাসি যেন এখন বুকে ছুরি হয়ে বিঁধছে। অন্যদিকে রাজ রুমে এসে হাসছে। মেহের রাগী চোখে তার দিকে তাকিয়ে থাকে। মেহরিনের দিকে তাকিয়ে রাজ আরো জোরে হেসে ফেলে। মেহের তেড়ে গিয়ে বলে, আমার বোন কষ্ট পাচ্ছে, আর আপনি হাসছেন। রাজ বলে, শোনো, আমি তাদের রাস্তা ক্লিয়ার করে দিলাম। যেই বিয়ে 2 দিন পরে হতো, তা 2 দিন আগেই হবে। মেহের বলে, তাও তো আমার বোন কষ্ট পাচ্ছে। রাজ হালকা গলায় বলে, চিন্তা করো না, যা হবে ভালোই হবে। আরেক ধাপ বাড়াবো, বুঝলে? আমি ডিজেল দিয়ে দিয়েছি, এবার আগুন লাগার পালা। মেহের হতাশ। কি বলবে বুঝে উঠতে পারছে না। রাজ যে খারাপ কিছু করবে না, এটা সে জানে। তবুও বোনের কষ্টে মনটা মোচড় দিয়ে উঠছে। বিকেল 4টা। মেহের সেই যে দরজা আটকে দিয়েছিল, আর বের হয়নি। কিছুক্ষণ কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গিয়েছিল। দুপুরে খাওয়ার জন্য সবাই ডাকছিল, কিন্তু মেহের আসেনি। ঘুম ভেঙেছে, এখনো ক্লান্ত, মাথা ভার। মেহের নিচে আসে কফি বানাতে। ঠিক তখনই বেল বাজে। মেহের ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখন আবার কে এলো? গিয়ে দরজা খোলে। একজন ছেলে বলে, ম্যাম, একটা পার্সেল এসেছে মেহরিন শিকদার নামে। মেহের পার্সেলটা নেয়। দেখে একটা কার্ড। কৌতূহলবশত কার্ডটা খোলে। একটা বিয়ের কার্ড। চোখ আটকে যায়। বর, হৃদ তালুকদার। কনে, সাথী। মেহেরের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। কান্নাটা আর আটকানো যাচ্ছে না। কার্ডটা হাতে নিয়েই দৌড়ে চলে যায় নিজের রুমে। রাজ আর মেহরিন আড়ালে দাঁড়িয়ে ছিল। মেহরিনর অসহায় চোখে তাকায় রাজের দিকে। রাজ বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু ওকে বুঝাচ্ছি, আমার ভাইরা আর কতদিন ব্যাচেলর থাকবে। বউ জিনিসটা কি, আমি একা কেন বুঝবো? ওরাও বুঝুক। বিয়ে কত মজা। মেহরিনর রাজার শার্টের কলার ধরে টানতে টানতে তাকে নিজের রুমে ঠেলে নিয়ে যায়। বলে, বউ কি জিনিসটা আজ তোকে বুঝাবো। রাজ বলে, বউ এবারের মতো মাফ করে দাও। আর জীবনে কোনোদিন বলবো না, বউ। রুমে গিয়ে ধপাস করে পড়ে যায় মেহরিনের রুমের। অন্যদিকে মেহের নিজ রুমে।
কান্নায় ভেঙে পড়ে বুকের মধ্যে বিয়ের কার্ডটা চেপে ধরে ফুপিয়ে উঠে বলে, এমনটা কেন করলেন হৃদ? আমি যে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলাম, আপনি কি না তাই এমনভাবে ধ্বংস করে দিলেন? আমি যে আমার থেকে আমিটাকেই আপনার নামে করে দিয়েছিলাম, আর আপনি আপনি সেই আমাকেই মেরে ফেললেন। এই বলে সে টুকরে উঠে কাঁদতে থাকে, যেন বুকের সমস্ত ব্যথা, সমস্ত ভালোবাসা, সমস্ত অপমান একসাথে ফেটে পড়ে। মেহের হু হু করে কান্নায় ভেঙে পড়ে। রাত 11টা। মির্জা বাড়ি নিস্তব্ধ, সবাই নিজেদের ঘরে। চুমকি বিকেলেই বাড়ি চলে গেছে। লামিয়া আর মেহবুবা গল্প করেছে মেহবুবার রুমে। লাবিব নিজের রুমে ল্যাপটপে কাজ করছে। মাহির সামনের পরীক্ষার জন্য বইয়ে মুখ গুজে বসে আছে। আর অন্যদিকে মেহরিন আর রাজ বসে আছে মেহের আর হৃদের নিয়ে আলোচনা করতে। ঘরে আলো ম্লান, কিন্তু আবেগ স্পষ্ট। হঠাৎ মেহের চোখ কুচলে উঠে বসে, কণ্ঠে কাঁপন, না, আমি মেহের। আমি কেন কাঁদব? সবসময় তো আমি সবাইকে কাঁদিয়েছি, আজ কেন আমি? কথাগুলো বলেই উঠে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। চিরুনিটা তুলে নেয়, ধীরে ধীরে ঘোরাতে ঘোরাতে বলে, আমি সেই মেহের যে নিজের পছন্দের জিনিস না পেলে ছিনিয়ে নিতে জানে। যেখানে আমি ছোট্ট কিছুতে ছাড় দিই না, সেখানে আপনি তো একটা আস্ত মানুষ। হৃদ তালুকদার আমাকে ঠকিয়েছেন, আমাকে প্রেমে ফেলে এখন অন্য কাউকে বিয়ে করে সংসার করবেন। এক মুহূর্ত থামে, চোখে তীব্র আগুন। লাইক সিরিয়াসলি, আমি মেহের, এটা হতে দেব? চিরুনিটা ছুঁড়ে ফেলে দেয় পিছনের দিকে। আমি আপনাকে ভালোবাসি, আজ থেকে আপনি শুধু আমার ভালোবাসার না, আমার জেদেরও অংশ। দেখি আপনি বিয়ে করেন কিভাবে। আয়নার কাছে গিয়ে চোখের পানি মুছে ঠোঁটের কোণে এক শয়তানি হাসি টেনে বলে, তোর বিয়ের শখ যদি গুড়িয়ে দিতে না পারি, তবে আমার নাম মেহের না। বলেই ঘর থেকে বেরিয়ে পড়ে। গন্তব্য মেহরিনের ঘর। ড্যাশ ড্যাশ ড্যাশ। মেহরিনের দরজায় ধীরে টুকা দেয়। মেহু, ভিতরে আসবো? মেহরিন হেসে বলে, আয়ে, দরজা খোলা। রাজ একটা বিজয়ীর হাসি দিয়ে আয়েশ করে সোফায় বসে। মেহরিন মেহেরকে নিয়ে আসে, আর মেহের গম্ভীর মুখে রাজের সামনে গিয়ে বসে পড়ে। মেহেরের অভিব্যক্তি দেখে রাজ কপাল কুঁচকে বলে, কি হইছে শালিকা, এমন সন্ন্যাসিনী হাল কেন? মনে হইতেছে ছ্যাঁকা খায়া বাঁকা হইয়া গেছ। কেউ ছ্যাঁকা দিচ্ছে নাকি? দিলে শুধু নামটা বলো। আমার শালিকারে ছ্যাঁকা দেওয়ার অপরাধে আমি ওকে চুলে চড়াবো। মেহের হাত তোলে, প্লিজ। রাজ একটু গম্ভীর হয়, ওকে বলো, কি হইছে? সবকিছু ঠিক আছে তো? মেহের উঠে দাঁড়ায়, চোখে জল নয়, আগুন। নো, এভরিথিং ইজ নট ওকে। রাজ অবাক হওয়ার ভান ধরে বলে, বাত হওয়াই শালিকা। মেহের রাজের চোখে চোখ রেখে বলে, আই নিড ইউর হেল্প, ভাইয়া। রাজ মাথা নেড়ে বলে, অবশ্যই হেল্প করব। আমার বউয়ের বোন, মানে আমার বোন আর বোনদের জন্য আমি রাজ শিকদার, অলওয়েজ রেডি। মেহের হেসে বলে, থ্যাঙ্কস ভাইয়া, বাট কাজটা কিন্তু করতেই হবে। রাজ রসিকতা করে বলে, অবশ্যই অবশ্যই করব। শালিকা প্রথম কোন হেল্প চাইছে আর আমি করব না সেটা কি হয়? আমি একজন আদর্শ দুলাভাই শালিকাদের জন্য আমার মনে, দিলে, ফুসফুসে সব জায়গায় অলওয়েজ রেডি থাকে হেল্প করার জন্য। মেহরিন পাশ থেকে শুধু তাকে চুপচাপ সেসব কথা শুনছে, যেন একটা দর্শক দুইজনের কথোপকথন শুনছে। মেহের বলে, ভাইয়া, আমার বড় ভাই নাই, সো সেই কাজটাই আপনাকে করতে হবে। রাজ শান্ত চোখে মেহেরের দিকে তাকায়। মুহূর্তে তার মনে যেন একটা নরম স্রোত বয়ে যায়। বোন, এই শব্দটাই রাজকে দুর্বল করে ফেলে। রাজ উঠে দাঁড়িয়ে বলে, দিলে তো দুর্বল জায়গায় হাত পা সব ঢুকিয়ে। যাই হোক, তোমার কাজ যাই হোক, বড় ভাইয়ের জায়গা যখন দিয়েছ, তখন জান কুরবান। মেহের হেসে বলে, একজনকে কিডন্যাপ করতে হবে, সাথে একটা কাজী আর রেজিস্টারের ব্যবস্থাও। ওকে হয়ে যাবে। তারপর মিনিট দুয়েক চুপ থেকে পুরো ব্যাপারটা বুঝে অবাক হয়ে বলে, কি? মেহরিন তখন মেহেরের পিঠে একটা থাপ্পড় মেরে বলে, শেষমেশ কিডন্যাপ করে বিয়ে করবি? মেহের গলা শক্ত করে বলে, তুই জানিস আমি আমার জিনিস ভালোভাবে না পেলে কেড়ে নিতে জানি। রাজ একবার মেহেরকে, একবার মেহরিনকে দেখে, তারপর মুখ টিপে হেসে ভাবে, কি জিনিস মাইরি! এরা মেয়ে মানুষ ভাবতেই অবাক লাগে। একজন জামাইকে বোমা গিফট করে, আরেকজন কিডন্যাপ করে বিয়ে করবে। অবশ্য রাজ শিকদারের শালিকা, মানে ইউনিক কিছু না করলে হয়। নিজেকে বাহবা দিয়ে গলা পরিষ্কার করে রাজ বলে, তা কবে, কোথায়? মেহের বলে, সকাল 8টার মধ্যে আপনি কাজী আর রেজিস্টার রেডি রাখবেন। আরও এই বালকে তোলার জন্য টা মোটা তাজা হাতি লাগবে। রাজ হেসে বলে, ওকে। মেহরিন সামনে হাত বাড়িয়ে বলে, তাহলে কাল আমাদের মিশন কিডন্যাপ। রাজ বলে, দ্যাটস রাইট।
তিনজন একসাথে হাই ফাইভ করে। মেহের বেরিয়ে নিজের ঘরে আসে। আয়নায় তাকায়। একটা গভীর নিঃশ্বাস নেয়। ঠোঁটের কোণে আগুন। রেডি তো আপনি, এমআর তালুকদার? আর দিক থেকে মেহরিন হেসে হেসে বলে, বুঝতে পারছেন কি হবে? রাজ দুষ্টু হেসে বলে, ওগুলো কাল সকালে দেখব। এখন আমি শুধু আমার বউকে চাই। চল বউ। মেহরিন বলে, মরণ। সরুন তো। রাজ বলে, বউ, তাড়াতাড়ি আসো, আমার কেমন বউ বউ পাচ্ছে। মেহরিন বলে, মানে? বউ বউ আবার পাই কেমন করে? রাজ বলে, এত কথা বলে সময় নষ্ট করো না তো। নাতি নাতনির মুখ দেখার জন্য আমার আর সহ্য হচ্ছে না, আসো আসো। মেহরিন মাথায় হাত দিয়ে বলে, কি আজাইরা পাবলিক রে ভাই। রাজ বলে, আমি তোমার ভাই। মেহরিন বলে, আরে না মানে আমি ওটা বুঝাইনি। রাজ দুষ্টু হেসে বলে, আসো, আজ তোমাকে ভাই আর হাজবেন্ডের পার্থক্য বুঝাই। মেহরিন বলে, না। রাজ বলে, ইয়েস বেবির আম্মু। এই বলে মেহরিনকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে লাইট অফ করে বলে, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারা ডুবে যায় ভালোবাসার সাগরে। কারো রাত কাটে সুখের সাগরে ভেসে, আর কারো রাত কাটে নতুন জীবন আর ভাবনায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। সকাল সকাল 6:40 মেহরিন, রাজ, লাবিব আর মেহের দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে। মেহের বলে, আপনি খোঁজ নিন, বের হয়েছে কিনা। রাজ কাউকে কল দেয়। কথা শেষ করে মেহেরের দিকে ফিরে হেসে বলে, তোমার কাজ শুরু করো, কিছু দরকার পড়লেই কল দিবে। আর আমরা ওয়েট করব না, আমি অফিসে চাই। তোমরা ওখানেই চলে আসবা ওকে। মেহের বলে, ওকে। মেহের চলে যায় সেই কালকের জায়গায়। আজ হৃদ আর একটা মেয়ে দৌড়াচ্ছে। মেয়েটার গায়ে টি শার্ট আর লেডিস প্যান্ট, হৃদের গায়ে কালো টি শার্ট আর হাফ প্যান্ট। ঘামে ভেজা টি শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। মেহের বলে, শেষমেশ কিনা আমার জামাই হব হাফ প্যান্টওয়ালা। তার ওপর ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, বাট নট ব্যাড, শখের বেডা সব কিছুতেই সুন্দর। পোশাকে কি আর আসে যায়, শুধু হাফ প্যান্ট কেন, আজ যদি খালি গায়ে থাকে, তাও আজ বিয়ে হবে। শালা, আমাকে ঠকাতে চায়। আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আমার মনে প্রেমের ফুল ফুটে, তুই অন্য বেডিককে বিয়ে করবি। আর আমার প্রেমের ফুল ছাগলে খাবে। তা তো আমি হতে দেব না। প্রয়োজন হলে তোর জীবন যৌবন ছাগল দিয়ে খাওয়াবো, তাও আমার প্রেমের ফুল না। আয় বলেই ফুল অ্যালার্জি নিয়ে হৃদের সামনে গিয়ে দাঁড়ায়। হৃদ মেহেরকে দেখে খুশি হওয়ার সাথে অবাক হয়ে। হৃদ কিছু বলবে, তার আগেই মেহের গম্ভীর ভাবে বলে, এই মেয়েটাকে। হৃদের পাশে থাকা মেয়েটার সাথেই ওহা করে তাকিয়ে থাকে হুবহু মেহরিন। মেয়েটা কিছু বলবে, তার আগেই হৃদ হেসে বলে, ও হলো সাথী আমার। তার আগেই ধসস করে একখানা ঝাঁকদার চর পড়ে হৃদের গালে। হৃদ গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সাথী, সাথী তো একেবারে হতভম্ব। মেহের বলে, শালা, তুমি আমাকে কি ভেবেছ হে? বিয়ে হয়নি এখনো, রঙ্গ শুরু করে দিয়েছ। এই দ্বারা, তোকে তো আমি। এই বলে পাশে থাকা একটা ইট তুলে বলে, আজ তোর মাথায় ফাটায় দিব। হৃদ ইট নেওয়া দেখে পালিয়ে সাথীর পেছনে লুকায়। সাথী বলে, আরে কি হয়েছে? তুমি কি করছো? এমন করছো কেন? সাথী কিছু বলবে, তার আগেই মেহের সাথীর দিকে আঙুল তুলে বলে, আমাদের মাঝে একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। ঠিক তখনই সাথীর ফোনে এসএমএস আসে, মেহরিনের পাঠানো। লিখা, আপু, তুমি ওখান থেকে কেটে পড়ো। সাথী কিছু একটা বুঝে সরে যায়। মেহের ইট ফেলে হৃদের কলার চেপে ধরে বল, কি করছিলি ওই মেয়েটার সাথে? হৃদ বলে, ওটা মেয়ে না তো, ও তো সাথী আমার। মেহের চারপাশে তাকিয়ে একটা হকি স্টিক দেখে সেটা তুলে নেয়। এক হা, আরেক হাই হৃদ শেষ। হৃদ পড়ে যায় অচেতন হয়ে। মেহের হৃদকে ধরে ফোন করে রাজকে। রাজ সাথে সাথেই গাড়ি আর দুজন গার্ড পাঠায়। ওরা এসে হৃদকে গাড়িতে তুলে নেয়। মেহের হৃদকে তাকিয়ে বলে, সরি, আমি এটা করতে চাইনি। তবে আপনি বাধ্য করেছেন। ইউ ডিজার্ভ ইট। গাড়ি থামে অফিসের সামনে। লোকগুলোকে হৃদকে নিয়ে যায় ভিতরে। রাজ জায়গাটা দেখিয়ে দেয়। আর লোকেরা সেখানে বসায় হৃদকে। হৃদ নিস্তেজ হয়ে পড়ে আছে। ওকে অচেতন দেখে রাজ তো এক লাফে উঠে চিৎকার করে উঠল, একই সালিকা, তুই আমার বন্ধুটাকে মেরে টেরে ফেললি নাকি? হায় রে, একই সর্বনাশ হইল। মেহরিন বিরক্ত মুখে রাজকে টেনে সরিয়ে আনে। মেহের বলে, মেরে ফেলিনি, দুটো ঘা খেয়ে অজ্ঞান হয়ে গেছে মাত্র। মেহের গম্ভীর মুখে বলল, বেঁধে দিন এখন ওকে। লোকগুলোকে বিদে দেই। রাজ তাকিয়ে দেখে হৃদ হাফ প্যান্ট পরে আছে। সে মুখ টিপে হাসে, আরে, তোমার জামাই তো হাফ প্যান্ট পরে আছে। এইভাবে বিয়ে করবে নাকি? দাঁড়াও, কাউকে বলি পাঞ্জাবি পরিয়ে দিক।
মেহর কটমটিয়ে তাকিয়ে বলল, তার দরকার নেই, এইভাবেই বিয়ে হবে। রাজ মনে মনে বলে, এটা মেয়ে মানুষ তো, নাকি অন্য কিছু। কি সাংঘাতিক ভাই, আজকাল ছেলেরা দেশে নিরাপদ না, মেয়েরা ধরে বেঁধে বিয়ে করছে। হায় আমাদের ভাগ্য। সবার হৃদের দিকে তাকিয়ে বলল, ভাই মাফ করে দিস, আমি তোকে জেনে শুনে এক জল্লাদের হাতে তুলে দিচ্ছি। কারণ আমি একা কেন বউয়ের মার খাবো, তুইও খা। আমি তো বিয়ের দিনেই খেয়েছি, আজ তুইও খেলি, সমতা বজায় থাকুক, না হলে তো আমাকে খোটা দিবি। তারপর মেহরিনের দিকে তাকিয়ে হেসে বলল, আমার বউ অন্তত এমনভাবে মারে না যে আমি অজ্ঞান হয়ে যাই। মাঝে মাঝে এক আধটা থাপ্পড় মারে, দাঁত নড়ে যায়, ব্যাস। আবার হৃদের দিকে ফিরল, ভাই তোর কপালে যা জুটছে, আমি তোর আত্মার মাগফিরাত কামনা করছি, মানে তোর দাম্পত্য জীবনের। এদিকে মেহর বলল, ভাইয়া পানি। রাজ একজনকে ইশারা করতেই পানি এলো। মেহর জগ ভর্তি পানি নিয়ে হৃদের মুখে ছুঁড়ে মারল। হৃদ ধরফিয়ে ওঠে, চোখ খুলতেই দেখে মেহের রাগী চোখে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে, বুঝে যায় তার মুখ বাঁধা, শুধু মুখ না, হাত পা সবই বাঁধা। হৃদ রাজের দিকে তাকায়, রাজ গলায় হাত দিয়ে বুঝায়, তুই শেষ। মেহরিন তাকাতেই রাজ দাঁত বার করে হাসে। হৃদ এবার মেহরিনের দিকে তাকায়। মেহরিন হেসে বলে, কি অবস্থা দুলাভাই। হৃদ কপাল কুঁচকে ভাবে, দুলাভাই মানে, আর আমায় বেঁধে রেখেছে কেন? মেহের তখন বলে, ভাইয়া কাজীকে ডাকুন। হৃদ কিছুক্ষণ চুপ করে মেহেরের মুখের দিকে তাকিয়ে চারপাশ দেখে সব কিছু মিলিয়ে বুঝে যায় ওর বিয়ে হচ্ছে, তাও কিডন্যাপ করে। রাজ কাজীকে ডাকে। কাজী এসে বসে কাগজ কলম বের করে বলে, এত সকালে বিয়ে কেন? মেহের কিছু বলতে যাবে, তার আগেই রাজ বলল, ওদের তারা আছে, আপনি আপনার কাজ করুন, ওদের তো আবার প্রসেসিংও করতে হবে। মেহরিন রাজকে চিমটি কাটে, চোখ রাঙায়। রাজ চুপ করে। কাজী সব লেখালেখি করে, চোখ তুলে বলে কনেকে। রাজ ইশারায় মেহেরকে দেখায়। মেয়েকে দেখে কাজী বলে, এই কনে, এই অবস্থায় শাড়ি সালোয়ার কামিজ পরা তো দূরের কথা, একটা টি শার্ট পরে এসেছে। লাবিব পাশ থেকে বলে, আর বর তো হাফ প্যান্ট পরে আছে, কাজী সাহেব। কাজী লাবিবের দিকে তাকায়, লাবিন ইশারায় হৃদকে দেখায়। কাজী হৃদের দেখে বলে, এই বরকে বেঁধে রেখেছেন কেন? এটা কি জোর করে বিয়ে নাকি? মেহের রাগে অগ্নিশর্মা। একদিকে হৃদের দুশ্চিন্তা, অন্যদিকে কাজীর অবিরাম বকবকানি। ধৈর্যের সীমা পেরিয়ে গিয়ে পিছনের একজন গার্ডের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে সোজা কাজীর কপালে ঠেকিয়ে দিল সে। তুই কাজী, তোর কাজ বিয়ে পড়ানো। তুই এত বকবক করবি কেন? চুপচাপ বিয়ে পড়ানো শুরু কর। হৃদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাজ গলা শুকিয়ে টোক গিলে বলল, কি অবস্থা হইতেছে রে বাবা? লাবিব হাসছে। মেহরিন এক ঝাড় দিয়ে বলে, মেহের, কি হচ্ছে এইসব? চুপচাপ বসো। কাজী এবার বুঝে গেলেন তার জীবন এখন এক রাগত মেয়ের হাতে। তাই দাঁত বের করে এক হাসি দিয়ে বললেন, আরে আম্মাজান, আপনি এত রেগে যাচ্ছেন কেন? ছেলে রাজি না হইলেও এই বিয়ে হইব। আমি না হই, আমার আব্বাও বিয়ে পড়াইত। কাজীর কথা শুনে রাজ আর লাবিব দু জনেই হেসে গড়াগড়ি। আর কাজী মনের ভিতরে ঠিক করলো, আজ যদি বেঁচে ফিরি, জীবনে আর কাজী হব না। এই কেমন দিন আইলো, মেয়েরাও জোর কইরা বিয়ে করে। হৃদের দিকে তাকিয়ে কাজী মনে মনে বলল, আহারে বাবা, তোর জীবন শেষ। যা, বউ হতে যাচ্ছে। সব প্রক্রিয়া শেষে কাজী হেসে বললেন, এই বিবাহে আপনি রাজি আছেন? রাজি থাকলে বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। মেহের হৃদের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, কবুল। হৃদ দিকে ফিরে কাজী মনে মনে বলল, তোর জীবন ধ্বংস করার জন্য আমি দুঃখিত, বাবা। কিন্তু যে বাঁচলে বাপের নাম। তারপর গলা পরিষ্কার করে বলে, বাবা, আপনি কি এই বিবাহে রাজি? রাজি থাকলে বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। হৃদের মুখ খুলতে যাবে, এমন সময় মেহের বন্দুক ঠেকায় হৃদের কপালে। কবুল ছাড়া মুখ দিয়া একটা শব্দ বের হলে জানে মাইরা ফেলবো। আমার হাত একটু কাঁপবে না। যেটা আমার না, তা থাকুক বা না থাকুক, তাতে কিছু যায় আসে না। তবে মরে গেলে জানবো, তুই আমার ছিলি, আর কাউকে বিয়ে করলে আমি বাঁচলেও মরব। তাই তাড়াতাড়ি বল। হৃদ গলার শুকিয়ে টোক দিলে বলে ফেলে, কবুল, কবুল, কবুল। এক নিঃশ্বাসে 3 বার। মেহের ধীরে ধীরে বন্দুক নামায়। চারপাশ থেকে সবার কণ্ঠ একত্রে ভেসে আসে, আলহামদুলিল্লাহ। কাজী আর দেরি করে না। নিজের জীবন বাঁচাতে দরজার দিকেই দৌড় দেয়। চলবে ইনশাআল্লাহ।